আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যারা যারা লাইভে জয়েন করছেন তারা ক্লাসে আসলে যারা জয়েন করছেন, হুম, তারা লাইভটা একটু শেয়ার করে দিতে পারবেন? আচ্ছা, আমি দিচ্ছি গ্রুপে, 1 মিনিট, আমি দিচ্ছি গ্রুপে। হুম, বেটার আমি দিয়ে দিচ্ছি, আপনাদের দিতে হবে না। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি ক্লাসটা। আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, সবাই ক্লাসে জয়েন করুন। ওকে, আমি দিয়ে দিলাম গ্রুপে, ঠিক আছে। আমি নিজেই গ্রুপে দিয়ে দিলাম যাতে করে সবাই যেন পায়। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমাকে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন তো, তাই না? দেখা যাচ্ছে, দেখা শোনা যাচ্ছে তো আমাকে ক্লিয়ারলি? তো ক্লিয়ারলি দেখার কথা না, একটু খুব মানে বাজে দেখা যাচ্ছে অবশ্য। সবকিছু ক্লিয়ার আছে, ওকে। ওকে, আমরা একটু ওয়েট করি, 2 মিনিট ওয়েট করি। কি অবস্থা বলেন সবার? ওয়ালাইকুম আসসালাম। আসলে একটু পরিবর্তিত পরিস্থিতি আজকে, বুঝতে পারছেন যে আম, যেহেতু আমি বাসায়, এখানে এখানে ক্লাস নেওয়ার যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে সেগুলো নর্মালি এখানে নেই। তো সেই জায়গা থেকে আসলে একটু আজকে একটু ইয়ে হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে আপনাদেরকে একটু অ্যাডজাস্ট করতে। ক্লাসটা একটু অ্যাডজাস্ট করে নিলে আই থিঙ্ক এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, আপনারা একটু আজকে দিনটা অ্যাডজাস্ট করেন। একটা দুইটা ক্লাসই তো, আর ক্লাসের টপিকগুলো আসলে এরকমভাবে চিন্তা ভাবনা করে রেখেছি। আই থিঙ্ক ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। ক্লিয়ার স্যার। ওকে, ওকে, ঠিক আছে। সবাই একটু দ্রুত জয়েন করেন, ক্লাসে জয়েন করেন দ্রুত সবাই, তাহলে হবে। আমরা 2 মিনিটের মতো অলরেডি কোর্স করছি। আজকে সবাই একটু বই নিয়ে বসবেন, বই। বই আর খাতা কলম দুইটা একসাথে নিয়েই বসবেন। আজকের ক্লাসে সবাই বই এবং খাতা কলম দুইটা নিয়েই বসবেন। আমি লিখে দিই, বই, বই এবং খাতা কলম, খাতা কলম নিয়ে বসবেন। হ্যাঁ, আমি গ্রুপে লিখে দিলাম এটা। বই এবং খাতা কলম নিয়ে বসতে লিখে দিলাম। ওকে, আসলে বাসায় আসছি তো, আর প্রচুর টায়ার্ড ছিলাম আমি। টায়ার্ড আছি, আমার টায়ার্ডনেস এখন পর্যন্ত যায়নি। মাথায় কিছু কাজ আছে তো, অনেকগুলো কাজ নিয়ে আসছি বাসাতে, কাজগুলো করতে গিয়ে একটু বেগ পেতে হচ্ছে। আপনারা অলরেডি আপনারা জানতে পেরেছেন যে শিল্পকথা যে বইটা আপনারা পাচ্ছেন সেই বইয়ের আইএসবিএন নাম্বারটা হয়ে গেছে। আইএসবিএন নাম্বারটা হচ্ছে আপনার একটা বইয়ের রেজিস্ট্রেশন নম্বর। এই আইএসবিএন থাকলে তখন এই বইটা যদি কেউ কপি করে বা এই বই থেকে কেউ কোনো তথ্য চুরি করে নিয়ে নেয়, তখন এটা নিয়ে আমি কথা বলতে পারবো, এটা আইনি পদক্ষেপ নিতে পারবো। আর আমার বইটা একটা আইনি ভিত্তি হলো। হ্যাঁ, এটা হচ্ছে আইএসবিএন নাম্বার, এটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। পাশাপাশি আপনারা দেখতে পেয়েছেন যে রকমারিতে আমার বইটা অলরেডি অ্যাড হয়ে গেছে। আশা করছি যে ঈদের পরে রকমারিতে প্রচুর পরিমাণে একটা ডিমান্ড আসবে বইয়ের। তো এটাও একটা বড় দিক যে রকমারিতে নর্মালি সব বই ওরা এন্ট্রি করে না, যে বইগুলো খুব ডিমান্ড থাকে তারা সেই বইগুলো এন্ট্রি করতে চায়। তো সেই জায়গা থেকে আমার বইটা এন্ট্রি হয়েছে, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন সবাই, আমরা ক্লাস শুরু করতে পারি আই থিঙ্ক। হুম, ওকে। বুঝতে পারছেন আজকে আমিও পেন নিয়ে বসছি। যদি ভালো হতো সবচেয়ে, যদি আমার এখানে একটা মানে ইয়ে থাকতো, ওই কি বলে এটাকে,
ট্রাইপড থাকতো, যে ট্রাইপডে আমি খাতায় লিখবো, আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডের পরিবর্তে যদি খাতায় লিখবো আপনারা দেখতেন তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। যেহেতু পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আছি এবং আপনাদের একটা পরীক্ষা নেওয়া খুব জরুরি এবং পরীক্ষা নেওয়ার আগে ওই টপিক সম্পর্কিত আলোচনাটা খুব জরুরি, সেই সব কিছু মাথায় রেখে আসলে এই সময় এসে ক্লাস নেওয়াটা যদিও বা কল্পনায় ছিল না, কিন্তু আমাকে পরিস্থিতি বাধ্য করছে যে আসলে ক্লাস নেওয়াটা জরুরি। সবচেয়ে বড় কথা জানেন যে রমজানের শেষের দিকে বাসার দিকে আসলে ইফতারের একটা চাপ থাকে, আমাদের ফ্যামিলির ইফতার আছে সেটাও অ্যাটেন্ড করতে হবে আমাকে। মূলত ফ্যামিলির ইফতারগুলো আমাকে কেন্দ্র করেই সবকিছু আবর্তিত হয়, এটা আছে। তারপরে আরো আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ি টশুর বাড়ি মিলায় সবকিছু মিলায় আসলে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি আছে, আবার আরো কিছু জটিলতাও আছে। সবকিছু মিলায় ক্লাস তো আসলে নেওয়ার উদ্দেশ্য ছিল না, কিন্তু নিতে হচ্ছে। আর ওই ক্লাস নেওয়ার জন্য আসলে এখানে বোর্ড টোডের কোনো আপাতত কোনো ইয়া নাই, এটা পরে কখনো চিন্তা করে দেখবো যে আসলে এই বাসাতেও একটা সেট আপ রাখার। ওকে, আমরা শুরু করতে পারি। দেখুন আজকে আমি বই থেকে পড়াবো, আমি বইটা আপনার সামনে রাখবেন, আপনারা বইটা সামনে রেখে আপনারা ইয়ে করবেন, সেটা হচ্ছে যে আপনারা বইটা সামনে রেখে আপনারা আজকের ক্লাসটা করবেন। এই কারণেই বলছি যে আজকের জিনিসগুলো আমি বই থেকে আপনাদেরকে দেখাবো মূলত। হ্যাঁ, তো শুরু করি, তাই না? আপনাদের আজকে যা যা সমস্যা আপনারা কমেন্ট করবেন, ইনস্ট্যান্ট আমি দেখবো, সব ইনস্ট্যান্ট আমি দেখবো। এট এ টাইম আমি দুইটা ফোন রাখছি সাথে, আপনারা কমেন্ট করবেন মানে আমি দেখতে পাবো, কমেন্ট করছেন মানে আমি দেখতে পাবো, সমস্যা নেই, ঠিক আছে? তো আমরা শুরু করি। হ্যাঁ, আজকের টপিকটা হচ্ছে, আজকের পড়ার বিষয় হচ্ছে, আমিও একটু লেখালেখি করব আপনাদের সাথে, আমি বই দেখে মূলত আপনাদেরকে বোঝাবো এবং পড়াবো, ঠিক আছে? দেখেন আজকে ডেট হচ্ছে 3/26 তারিখ। ওকে, আজকে হচ্ছে রেনেসা পড়বো আমরা। আজকে আমরা পড়বো রেনেসা। আমি রেনেসা টপিকটার উপরে টপিক দিয়ে দিলাম, আপনারা ঠিক এভাবেই দেন, সমস্যা নেই। ওকে, রেনেসা কি? রেনেসা কি আসলে? রেনেসা হচ্ছে যে ইউরোপীয় বা পাশ্চাত্য শিল্পকলার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এটা হচ্ছে রেনেসা। স্যার ক্লাস ডিস্টার্ব করায় দুঃখিত, ক্লাসে জয়েন হতে পারিনি তো, তাই ফোন দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ওটা কোনো বিষয় না, ওটা চলে গেছে। আপনারা যখন যে সমস্যা ফেস করবেন প্লিজ আপনারা একটু কমেন্ট করে ফেলবেন, তাহলে আমি কিন্তু আপনাদের কমেন্টটা দেখতে পাবো, কোনো সমস্যা নেই, একদম ইনস্ট্যান্ট আমি দেখতে পাবো, এটাতে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, তো আপনারা চাইলে কমেন্ট করে দিবেন, ওটা কোনো বিষয় না। ওকে, আই থিঙ্ক এবার কিছুটা হলে ব্রাইট হয়েছে। যাই হোক, ওকে, আপনারা একটু বই নিয়ে খাতা কলম নেবেন, বইটা দেখবেন। বইটা মূলত আজকে পড়াবো 96 পেজ, রেনেসা, ওইটা পড়াবো। তো দেখুন রেনেসা হচ্ছে যে, আমি বলি আপনারা জিনিসটা বোঝেন, লেখা দরকার আমি বলে দেবো কোনটুকু লিখবেন। রেনেসা হচ্ছে যে পাশ্চাত্য বা ইউরোপিয়ান যেটা বলে, সেই শিল্পকলার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, অধ্যায় যাই বলেন না কেন, সেটা হচ্ছে রেনেসা। এখন এই রেনেসা আসলে কিভাবে সংগঠিত হয়, কোথায় সংগঠিত হয়, কেন সংগঠিত হয়, এই অনেকগুলা প্রশ্নের উত্তর আমরা আজকে খুঁজে দেখব। আর রেনেসাইটা বা কি, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আসলে বোঝার ক্ষেত্রে, যে আসলে রেনেসাটা কি। দেখেন রেনেসা হচ্ছে যে মানে এমন একটা জিনিস, একটা আন্দোলন, হ্যাঁ, যেটা ইউরোপে সংগঠিত হয়েছিল এবং ইউরোপের যে আপনার সমাজ আছে সেখানে একটা জাগরণ সৃষ্টি করে। সেখানে আপনার সমাজ জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় কাঠামোতে একটা পরিবর্তন সূচনা করে। এই পরিবর্তনে যে আপনার আন্দোলন, যে জাগরণ, সেটাকে মূলত বলা হচ্ছে রেনেসা। এই রেনেসার সময় এসে আপনার ইউরোপের সকল কিছুর মধ্যে একটা বিপ্লব সংগঠিত হয়, একটা জাগরণ সংগঠিত হয়। সেখান থেকে শিল্প সংস্কৃতিও বাদ যায় না, তাদের অর্থনীতি, সমাজনীতি, দর্শন, সাহিত্য, সব জায়গাতেই এই রেনেসার একটা ছোঁয়া লাগে। ঠিক তেমনই ভাবে আপনার শিল্প সংস্কৃতিতে এই রেনেসার একটা ছোঁয়া লাগে বা বিপ্লব সংগঠিত হয়। তো এটা হচ্ছে মূলত রেনেসা। রেনেসা কি জানেন? রেনেসা হচ্ছে যে আপনার মধ্যযুগের অন্ধকারাচ্ছন্ন যে পর্ব আছে, সেই পর্ব থেকে আধুনিক যুগে যে পদার্পণ, সেই পদার্পণের একটা যোগসূত্র স্থাপন করে। তার মানে কি, আপনার
রেনেসাঁ শুরুর দিকটা ছিল কি মধ্যযুগের অন্ধকারচ্ছন্ন অবস্থা, এবং শেষের দিকটা ছিল একদম আধুনিক যুগের যেই আপনার শুরু, তার সূচনা। তো এই জন্য এই দুইটা মানে যুগের একটা সন্ধিক্ষণ হিসাবে চিন্তা করা হয়। তাহলে যদি আপনাকে কখনো কোশ্চেন করা হয় রেনেসাঁ কোন দুইটা যুগকে সংযুক্ত করে বা কোন দুইটা যুগের সন্ধিক্ষণ বলা হয়, তাহলে আপনি অবশ্যই বলবেন মধ্যযুগ এবং আধুনিক যুগ। এই যে এই ছোট্ট পয়েন্ট, এটা আপনারা একটু নোট করে ফেলতে পারেন যে মধ্যযুগ এবং আধুনিক যুগের যে যুগ সন্ধিক্ষণ, তার যে জায়গা সেটাকে বলা হচ্ছে রেনেসাঁ। ঠিক আছে, বা রেনেসাঁ এই দুইটার মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে। এখন রেনেসাঁ আসলে কি, আমরা এই জিনিসটা কিভাবে বুঝবো? আসলে আমি দাঁড়ায় থেকে বোর্ডে লিখে ক্লাস নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু যেহেতু মানে এখন আমি বাধ্য, কিছু করার নাই, আপনাদেরকে বলি একটু আপনারা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। রেনেসাঁ যে আপনাদেরকে পড়ালাম এতক্ষণ, আমি এই রেনেসাঁ সম্পর্কিত সব জায়গাতে এই ধরনের হিস্টোরিক্যাল যে ব্যাকগ্রাউন্ড সেটা আপনারা পাবেন, এইটুকু আপনারা পড়তে পারবেন যে রেনেসাঁ কি। রেনেসাঁ একটা জাগরণ, পুনর্জাগরণ, এটা ইউরোপে এই করছে, এইভাবে রেনেসাঁ ব্যাপারটা ঘটে গেছে। আসলে রেনেসাঁর কি সেটা বুঝতে গেলে আপনাকে একটু গভীরে ঢুকতে হবে। এটার রেনেসাঁ কি এটা বুঝতে গেলে একটু গভীরে যেতে হবে। এই কারণেই বলছি যে যে কোনো জিনিস যখন আপনি গভীর থেকে বুঝবেন, তখন দেখবেন যে ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, বা ওই জিনিসটা আপনার মাথাতে সবসময় গেঁথে আছে। যেমন দেখেন, আমি যদি রেনেসাঁর কথা বলি, তাহলে রেনেসাঁ কি, রেনেসাঁ কথার অর্থ কি? রেনেসাঁ একটা হচ্ছে ফরাসি শব্দ। রেনেসাঁ ফরাসি শব্দ। এখন আমি যেগুলো বলবো মোটামুটি এগুলা নৈর্ভিত্তিক আসার মতো তথ্য থাকবে, কিন্তু আর এই টপিক থেকে নৈর্ভিত্তিক থাকবে মিনিমাম 4 থেকে 5টা নৈর্ভিত্তিক, বা তারও অধিক, প্রায় 10-এর কাছাকাছি নৈর্ভিত্তিকও চলে যেতে পারে শুধুমাত্র একটা টপিক থেকে। এই টপিক থেকে এত পরিমাণে গুরুত্বপূর্ণ টপিক এটা। হ্যাঁ, তো দেখুন, রেনেসাঁ এই শব্দটা আসছে হচ্ছে ফরাসি শব্দ রেনেসান্স থেকে। হ্যাঁ, তাহলে এই রেনেসান্স শব্দটা, রেনেসাঁ বানানটা আপনারা অবশ্যই দেখে রাখবেন। রেনেসাঁ বানানটাও কিন্তু কোনটি সঠিক বানান বা কোনটি সঠিক স্পেলিং রেনেসাঁর, এটাও কিন্তু পরীক্ষায় আসে। তাহলে রেনেসাঁ বানানটা কি এটা আপনারা লিখে রাখবেন, আপনার বইয়ে আছে যদিও, বা বই থেকে আপনারা দেখে নিতে পারবেন। হ্যাঁ, বই ঠিক আছে, RENAISSE, রেনেসান্স। হ্যাঁ, ইংলিশে বলছে রেনেসান্স, কিন্তু বাংলা হবে রেনেসাঁ। তো এই যে রেনেসাঁ, এটা ফরাসি শব্দ, এই কথার অর্থ হচ্ছে পুনর্জাগরণ বা পুনর্জন্ম। এখন আগামী পরীক্ষার টাইমার ওঠার সম্ভাবনা খুব বেশি, কারণ আমাদের প্রাইভেট পরীক্ষা এটা। হ্যাঁ আরাফাত, এটা রেনেসাঁ, ঠিক আছে। হ্যাঁ, রেনেসাঁ ক্লাসটা আমি নিয়েছি, কিন্তু সম্পূর্ণটুকু নেই, অল্প একটু নিয়েছিলাম। সেইটুকু এখন শেষ করব, মানে সবার উদ্দেশ্যেই, মানে একদম পরিপূর্ণভাবে করব ক্লাসটা। আশা করছি সবাই অন্তপক্ষে ক্লাসটার ব্যাপারে আন্তরিক থাকবে। এই যে গ্রুপে আপনারা দেখবেন, গ্রুপে না দেখে যে আজে বাজে মন্তব্য করেন মাঝে মধ্যে, মানে অদেখা জিনিসটা মন্তব্য করেন, এগুলো কিন্তু মেজাজ খারাপ করে দেয়। এই যে আপনি বললেন প্রথম পরীক্ষার প্রশ্নের উত্তর সহ সমাধান দিলেন না তো গ্রুপে। এই যে আপনি বললেন, আপনি কি দেখছেন গ্রুপটা? দিয়েছি কিনা দেখছেন গ্রুপটা? হ্যাঁ, অনেকে আছে যে মানে কি বলবো, আমার কাছে এমন এমন জিনিস চেয়ে বসে যে জিনিসটা খুঁজে বের করতে আমার অনেক সময় লাগবে, অথচ তিনি কিন্তু চাইলে এটা বের করতে পারে 2-4-5 মিনিটের মধ্যে। আমাকে সারা দিনে কতগুলা মেসেজ, কতগুলা ফোন, কতগুলা যে আমাকে রেসপন্স করতে হয়, এটা শুধু আমিই জানি। থাকলে বুঝতে পারতেন, আমি 24টা ঘন্টা শুধু খাওয়া আর হলো আপনার খাইতে খাইতে করি, অনেক সময় শুধু ঘুমানোর সময়টুকু বাদে সারাটা দিন আমার এই ফোনে থাকতে হয়। এত পরিমাণে আমাকে প্রেশারে রাখে সবাই। আর আমার একটা বদ অভ্যাস, সেটা হচ্ছে আমার কোনো মেসেজ আমি পেন্ডিং থাকুক, এটা আমি পছন্দ করি না। যে কোনো মেসেজ, সেই মেসেজ আমাকে রেসপন্স করতেই হবে, করতেই হবে মেসেজের রেসপন্স আমাকে। আচ্ছা, তো দেখেন, এই যে রেনেসাঁ শব্দের অর্থ বলছে পুনর্জাগরণ বা পুনর্জন্ম। এই যে এই যে অবস্থার কথা বলছি আপনাকে, এটা আসলে কি? আমি যদি আপনাকে বলি এটা কি, এই যে পুনর্জন্ম বা পুনর্জাগরণের কথা বলতেছি, এটা কি, এটা একটু বুঝবেন প্লিজ। একটু জিনিসটা একটু বুঝেন, তাহলে দেখবেন রেনেসাঁ আপনার কাছে একদম পানি পান্তা হয়ে গেছে। দেখেন, একটা জিনিস বলি আপনাকে, পুনর্জাগরণ, আমি রেনেসাঁ অর্থ বলতেছি পুনর্জাগরণ বা পুনর্জন্ম।
তার মানে কি পুনর্জন্ম, তার মানে কি একবার জন্ম ছিল, মাঝখানে নাই, আবার জন্ম হয়েছে, তাই না? তার মানে কি দুইবার পুনর্জন্ম। যদি পুনর্জাগরণ বলি, তার মানে কি জাগরণ ছিল, কোনো কারণে জাগরণটা অস্তমিত হয়ে গেছে, পরে আবার সেটা কি বিস্ফোরণ ঘটছে। এটাই হচ্ছে পুনর্জন্ম বা পুনর্জাগরণের বিষয়টা। এখন তাহলে আমি যদি বলি রেনেসা হচ্ছে পুনর্জন্ম, তাহলে আগের জন্মটা কি? ধরেন আমি এই জন্মে হাবিব হয়ে জন্মালাম, ঠিক আছে, পরের জন্মে আমি ধরেন যে কোন ক্যারেক্টার বলবো, আমি তো কোনো ক্যারেক্টার খুঁজে পাচ্ছি না, ধরেন যে আমি অন্য কোনো ক্যারেক্টার, আমি ধরেন যে হাসান হয়ে জন্মালাম পরের জন্মে, ঠিক আছে। এখন আমার এই জন্মটা হাবিব আর ওই জন্মটা হাসান, আমার হাসানটাকে বলতেছেন আপনার রেনেসা, তাহলে হাবিবের তো অস্তিত্ব আপনি খুঁজতে হবে, তাহলে হাবিবটা করতে, হাসানটা আসলে কোত্থেকে? হাবিব থেকে। তাহলে এই যে হাবিব থেকে হাসানে গেছে, হাসানটাকে আপনি পাচ্ছেন রেনেস হিসাবে, তাহলে হাবিবটা আপনাকে খোঁজ করতে হবে যে আসলে এর পিছনে কে ছিল। এই যে পুনর্জন্মটা আসলো, স্যার পড়ার মাঝে কমেন্ট পড়লে সমস্যা হয়, তাই ক্লাসের মাঝে কমেন্ট না পড়াই ভালো। না ঠিক আছে, সমস্যা নাই। ধন্যবাদ আপনাদেরকে। একটু একটু এরকম হবে বুঝছেন, অনলাইন ক্লাস তো, প্লিজ সবগুলো একটু মাথায় রাখবেন, এত অধৈর্য হবেন না বুঝছেন। স্যারের আমি আসলে ধৈর্যের যে কি ওষুধ খাইছি, আল্লাহ যে কি ওষুধ আমাকে খাওয়াইছে ধৈর্যের, ধৈর্য ধরতে 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 মনে করেন যে মানে কি এখন আর রাগ হয় না সহজে আমার, আর মাঝে মধ্যে একটু এদিক ওদিক হয়ে যায়, যাই হোক। তাহলে আপনাকে হাবিবের খোঁজ করতে হবে, আপনি হাসানকে যেহেতু পাইছেন আপনি, তাহলে হাসান যদি পুনর্জন্ম হয়, পুনর্জাগরণ হয়, তাহলে হাবিবকে আপনার খুঁজতে হবে, কারণ হাবিবের থেকে হাসানে আসছে। তাহলে এটাই হচ্ছে কি আপনার পুনর্জন্মের আগের জন্মের কথা। তাহলে আগের জন্মে কি ছিল রেনেশা, আগের জন্মে কি ছিল, যদি এটা আপনি ফাইন্ড আউট করতে পারেন, আলটিমেট আপনি রেনেশার একদম ডিপে ইন করতে পারবেন। এখন একটা কথা বলি দেখেন, সেটা হচ্ছে যে বলা হয় বলা হয় এই কথা যে গ্রিক এবং রোমানদের যে শিল্প সাহিত্যের যে একটা পূর্ণ বিকাশ ছিল, সমৃদ্ধ ইতিহাস ছিল, যে কোনো একটা কারণে সেটা কি হয়, অস্তমিত হয়ে যায়, সেটার পতন ঘটে, সেটা থাকে না। পরবর্তীতে এসে রেনেসায় ওই জিনিসটাকে কি করে আপনার এই যে উজ্জীবিত করে, পুনর্জীবিত করে। এই যে পুনর্জীবিত করণ, এটাই হচ্ছে রেনেসা। এটা একটা জেনারেল একটা হিস্ট্রি আমরা পড়লাম যে গ্রিক এবং রোমানে এমন কিছু ছিল, শিল্প সংস্কৃতির এমন একটা বিকাশ ছিল যেটা কোনো একটা কারণে স্থমিত হয়ে যায় এবং পরবর্তীতে রেনেসাঁসের সময় এসে এটা পুনর্জীবিত হয়। এর পিছনে একটা গল্প আছে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে গ্রিক সভ্যতার পরে মূলত রোমান সভ্যতা, এবং গ্রিক এবং রোমান সভ্যতার সত্যি তাদের একটা শিল্প সংস্কৃতি, একটা প্রাচুর্যতা ছিল তাদের, একটা গল্পের মধ্যে শোনেন, অন্যভাবে এটা একটা চাপ হিসেবে নেই না। তাহলে আমরা যে পড়ছি না গ্রিকদের অনেক স্থাপত্য, গ্রিকদের চিত্রকলা, গ্রিকদের ভাস্কর্য, আমরা গ্রিকদের ভাস্কর্যগুলো দেখলাম না, গলের মূর্তি, লাউকনের মূর্তি, এগুলা মূর্তি দেখলাম, আমরা দেখছেন ওই সময় কি সুন্দর একদম শরীরের বিভিন্ন ভাঁজ গঠন, কাপড়ের কত সুন্দরভাবে তারা ভাস্কর্যগুলো করলো। রোমানদের সময় কিন্তু ঠিক সেরকমই ছিল। তাহলে এই যে গ্রিক এবং রোমানদের যে একটা সমৃদ্ধ ইতিহাস ছিল শিল্প সংস্কৃতির, এই গ্রিকের পরে মূলত রোমান সভ্যতা, এবং রোমান সভ্যতার পতনের পরেই মূলত সৃষ্টি হয় হচ্ছে বাইজেন্টাইন সভ্যতা। তাহলে এই গ্রিকের পরে আসলো রোমান, রোমানদের পরে আসলো বাইজেন্টাইন। এই বাইজেন্টাইন সভ্যতাটা আসলে আপনার প্রতিষ্ঠিত হয় কনস্ট্যান্টিনোপলকে কেন্দ্র করে। কনস্ট্যান্টিনোপল হচ্ছে আপনার বর্তমানে তুরস্ক, যে না, সেই তুরস্কের কনস্ট্যান্টাইন, যেটা তার নাম অনুসারেই মূলত কনস্ট্যান্টিনোপল করা হয়। কনস্ট্যান্টাইন হচ্ছে একটা রাজা, রোমান সম্রাট ছিলেন তিনি। তিনি পরে এখানে এসে বাইজেন্টাইন সভ্যতা প্রতিষ্ঠিত হওয়ার পেছনে বড় ভূমিকা রাখেন। সেই কনস্ট্যান্টাইন তার নাম অনুসারে ওই জায়গার নাম রাখা হলো কনস্ট্যান্টিনোপল। সেই কনস্ট্যান্টিনোপলকে কেন্দ্র করেই গড়ে ওঠে বাইজেন্টাইন সভ্যতা। এই বাইজেন্টাইন সভ্যতার বর্তমানে কোন জায়গা বললাম, তুরস্কের কথা বললাম, তাই না? তুরস্ক জানেন তো, এশিয়া এবং ইউরোপের যে মধ্যস্থল, সেটাই হচ্ছে তুরস্ক। তার মানে কি তুরস্কের একটা অংশ এশিয়া, একটা অংশ কোথায়, ইউরোপে। কেন বলতেছে এগুলো, এগুলা কিন্তু রিলেটেড জায়গা, এবং এগুলা কিন্তু নৈর্ভিত্তিক আসার মতো গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে এখানে, তো এটা এটা মাথায় রাখবেন। তো দেখেন, এই যে আপনার তুরস্কের কথা বলছি, তো এই সভ্যতাটা যখন প্রতিষ্ঠিত হয়, এই বাইজেন্টাইন সভ্যতা, তার পরপরই আসলে 1300 শতকের দিকে আপনার এই বাইজেন্টাইন সভ্যতার এখানে
অটোমানরা আক্রমণ করে এবং এটা দখল করে নেয়। তখন ক্ষমতা সবকিছু চলে যায় অটোমানদের হাতে। অটোমান সাম্রাজ্য শুনছেন এই নামটা? অটোমান সাম্রাজ্য শুনছেন না? আপনারা আরো সহজ করে বলে আপনারা বুঝতে পারবেন। বর্তমানে আমরা কিছু সিরিজ দেখি, আপনার তুরস্কের কিছু সিরিজ দেখি, যেমন এই যে আর্তুগুল, দিরুলিস আর্তুগুল, তারপরে আপনার সুলতান সুলেমান, যে এগুলো দেখি না, মূলত ওইটি হচ্ছে অটোমান যে শাসন, সেই শাসনের যে হিস্ট্রি সেটাকে কেন্দ্র করে কিন্তু এটা গড়ে তোলা। সেই অটোমানরা যখন ওই বাইজেন্টাইনটাকে দখল করে নিল, দখল করে নেওয়ার পরে তখন যেহেতু অটোমানরা মুসলিম ছিল, তখন তারা কি করলো, স্বাভাবিকভাবে এখানে যে মূর্তি হতো, নগ্ন ছবি হতো, আপনারা দেখো পম্পেই নগরে যেসব নগ্ন ছবি টবি হতো, যেটা স্বাভাবিকভাবে এই জিনিসটা তাদের সাথে কি, তাদের সংস্কৃতির সাথে যায় না। তখন কি করলো, এর চর্চাটা আস্তে আস্তে কি হলো, বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে এই জায়গাতে যে শিল্পী, সাহিত্যিক, দার্শনিক যারা ছিলেন, তারা কি করলেন, তারা আস্তে আস্তে কি করলেন, যে ওই জায়গাতে যেহেতু তারা ওই ধরনের কোনো পৃষ্ঠপোষকতা পাচ্ছে না, সো তারা মনে করলেন যে এই ধরনের পৃষ্ঠপোষকতা আছে যেখানে, ঠিক সেখানে তারা কি করে মুভ করবেন। ঠিক সেই সময়ে ওখানকার যে শিল্পী, সাহিত্যিক, দার্শনিক ছিল, তারা দেখলেন যে এট এ টাইম ইতালির রোম শহরে এই ধরনের শিল্পী, জ্ঞানী, গুণী, সাহিত্যিক, দার্শনিক তাদেরকে আপনার পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। তার মানে ওখানে তাদেরকে থাকার জায়গা দেওয়া হচ্ছে, খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তাদের জীবন নিরাপদ করে দেওয়া হচ্ছে, এবং তাদের বলা হচ্ছে যে তোমরা এখানে থাকো, খাও, আর তোমাদের জ্ঞানের যে ভান্ডার সেটাকে তোমরা খুলে দাও, জ্ঞান দিয়ে এটাকে সমৃদ্ধ করো। তখন দলে দলে সব শিল্পীরা, সাহিত্যিক, জ্ঞানী, গুণী ব্যক্তিরা সব চলে গেল কি, আপনার ওই রোমে। এই যে রোমে যে জ্ঞানী, গুণী সব ধরনের মানুষের যে একটা সমাগম ঘটলো, মূলত এই সমাগমের পরেই আলটিমেট এই রেনেসার যে আপনার যে আগের যে আপনার শিল্প, সাহিত্য, সংস্কৃতির যে একটা ইয়ে ছিল, আপনার ধারা ছিল, সেই ধারাটাকে তারা সেখানে পুনরুজ্জীবিত করলো। তখন আমি যে বললাম রোমান থেকে এই যে ইতালি যাও, এটা কিন্তু 1-2 বছরের ব্যাপার। এটা কিন্তু মানে এটা কিন্তু প্রায় আপনার 1300 থেকে আপনার 1400, তার মানে 100 বছরের একটা ধারা কিন্তু। তার মানে আপনাকে বুঝতে হবে যে এই সময়ের মধ্যে কি করলো, 100 বছরের মধ্যে এগুলা চাপা পড়ে গেলেও এই যে শিল্পীরা কোথায় গেল, আপনার রোমে গেল, তারা কি করলো, গিয়ে আপনার এই ইয়াটাকে চালু করলো, এই ধারাটাকে পুনর্জীবিত করলো। মূলত এই যে পুনর্জীবিত হলো, কি পুনর্জীবিত হলো, তারা যে রোমান এবং গ্রিকদের যে শিল্প দর্শন শিখেছিল, সেটাকে সেখানে গিয়ে তারা কি পুনর্জীবিত করলো। মূলত এটাই হচ্ছে আপনার রেনেসা, এটাই হচ্ছে পুনর্জীবন বা পুনর্জীবিত করা, বা ওই যে কি বলে এটাকে, জাগরণ ঘটলো। আশা করি রেনেসা এটা কখনো আপনারা আর কখনো ভুলবেন না। আর রেনেসা নিয়ে আমি মনে করি যে অনেক শিক্ষকের থেকে আপনারা ভালো বলতে পারবেন যদি এই গল্পটা আপনারা মনে রাখেন, আসলে রেনেসাটা কি, যদি এটা ভালো করে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, আচ্ছা একটা কথা বলি এখন, তাহলে এই যে রেনেসাটা সংগঠিত হলো, এর পেছনে কিছু কারণ আছে না? কেন রেনেসা ইতালিতে কেন সংগঠিত হলো? পৃথিবীতে অনেক জায়গা ছিল, তাহলে ইতালিতে কেন রেনেসা সংগঠিত হলো, তাই না? দেখেন, রেনেসা সংগঠিত হচ্ছে কোথায়, মানে রেনেসা ছিল কোথায়, আগের জন্মটা ছিল কোথায়, ছিল গ্রিক মানে গ্রিস, সাইপ্রাস, তুরস্ক, একই জায়গা কিন্তু সেখান থেকে সে চলে গেল ইতালি চলে গেল, রোমে চলে গেল। তাহলে কেন রেনেসা ইতালিতে সংগঠিত হলো, অন্য কোনো জায়গায় না? তো এর পিছনে কিছু কারণ আছে। তার মধ্যে একটা কারণ কিন্তু আপনারা অলরেডি পেয়ে গেছেন। কি কারণ? পৃষ্ঠপোষকতার কারণ। কিন্তু কারণ ওখানে কি ছিল, পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছিল। তাহলে এখন আমরা একটু কারণগুলো বিশ্লেষণ করব, দেখব, বইয়ে দেওয়া আছে, আমরা তারপর একটু শুনবো যে কারণগুলো কি হতে পারে। দেখেন, প্রথম কারণ আমরা অলরেডি জেনে গেছি, যেখানে বাইজেন্টাইনদের পতন ঘটছে এবং কনস্টান্টিনোপলের কি উত্থান ঘটছে, এটা আমরা জানি, এটা আমরা কথা বলবো না। আমরা সেকেন্ড একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে নগর রাষ্ট্র প্রতিষ্ঠা, এটা নিয়ে একটু কথা বলা আছে। নগর রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলতে বোঝাচ্ছি যে ইতালি সেই সময় একটা নগর রাষ্ট্র, মানে ইতালিতে বিভিন্ন ছোট ছোট নগর রাষ্ট্র তৈরি হচ্ছে, যেমন ভ্যানিস একটা, রোম একটা, ফ্লোরেন্স একটা, মিনাল একটা, এরকম প্রচুর নগর রাষ্ট্র সেখানে গড়ে উঠত। নগর রাষ্ট্র হলে প্রত্যেকটা ছিল স্বতন্ত্র, সবার মধ্যে একটা জাতীয়তাবাদী চেতনার
ভাব তৈরি হয়, তারা ভাবে যে আমরা তার থেকে বেশি উন্নত করব। এই যে উন্নত করার একটা চিন্তা ভাবনা, এখান থেকে এই উন্নতিটা মানে শুরু হয়, তাদের চিন্তা ভাবনা থেকে আসলে এই প্রতিযোগিতায় শুরু হয় উন্নতি করার পেছনে। আর এই প্রতিযোগিতায় আসলে একটা কারণ ছিল আপনার রেনেসাঁ সংগঠিত করার একটা বড় কারণ ছিল এই একটা বিষয়। আচ্ছা, সেকেন্ড আর একটা বিষয় আছে হচ্ছে নাম্বার বিভিন্ন দেশ আবিষ্কার। হ্যাঁ, এটা সত্য কথা, কারণ ইউরোপের বিভিন্ন দুঃসাহসিক যে নাবিকরা ছিলেন তারা কি করতেন, পৃথিবীর বিভিন্ন জায়গাতে তারা যেতেন এবং বিভিন্ন দেশ তারা আবিষ্কার করতেন, এবং আবিষ্কারের মধ্য দিয়ে তারা কি করতেন, তাদের নিজস্ব শিল্প, সংস্কৃতি, সাহিত্য, ধর্মীয় চিন্তাভাবনা কি করতেন আর এক জায়গাতে পৌঁছায় দিতেন, এবং সংমিশ্রণ ঘটত। ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে গেলেও এই শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এই যে এগুলার কি একটা সংমিশ্রণ ঘটত। এটাও রেনেসাঁ সংগঠিত হওয়ার পেছনে একটা বড় কারণ হিসাবে উল্লেখ করা হয়। নেক্সট কোশ্চেন কি, ছাপাখানা। খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কোশ্চেন আসতে পারে, আসার সম্ভাবনা আছে। ছাপাখানা কি, ওই সময়ে গুটেনবার্গ নামে একটা ছাপাখানা প্রতিষ্ঠা পায়। ওই যে ছাপাখানাটা প্রতিষ্ঠা হলো, এটা হচ্ছে এই গুটেনবার্গ ছাপাখানা, এটা নিয়ে প্রশ্ন হতে পারে, এটা একটু মাথায় রাখবেন, একটু মার্ক করে নেবেন, গুটেনবার্গ ছাপাখানা। তো ওই সময় কি হলো, তখন তো বই হাতে লেখা হতো। ছাপাখানা প্রতিষ্ঠা হওয়ার পরে তখন বই আর হাতে লেখা হলো না, তখন বই কি করা হলো, ছাপানো হলো। এখন আমি বই হাতে লিখলে একটা বই কয়দিনে লিখতে পারবো, আমি 1 কপি লিখতে পারবো একবার। তার মানে এই যে আপনাদের কাছে যে হাজার হাজার মানুষের কাছে আমার বইটা গেছে, তার মানে আমি যদি হাতে লিখতাম শুধু আমি একজনের কাছে পৌঁছতে পারতাম। যদি আমি ছাপাখানা থাকার কারণে আমি কি করছি, এট এ টাইম কয়েক হাজার মানুষের কাছে এই বইটা পৌঁছতে পারছি। তার মানে একটা জিনিস ক্লিয়ার, যে আমার এই অল্প সময়ের যে জ্ঞান, সেই জ্ঞানটা আমি অনেকের মধ্যে ছড়াই দিতে পারছি। ঠিক একই কাজ হচ্ছে সেই সময় তারা ছাপাখানা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে বই সেখানে কপি করা হতো, এবং সেই বইগুলো মানুষের মধ্যে ছড়াই দিতে হতো, এবং মানুষ সেটা পড়ে জ্ঞান অর্জন করতো। আর মানুষ যখন জ্ঞান অর্জন করে তখন কিন্তু সে আর অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থাকতে চায় না, সে কিন্তু জ্ঞানের আলো তার মধ্যে কি মানে বিকশিত হয়। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। ওকে, নেক্সট কি ছিল, নেক্সট ছিল পৃষ্ঠপোষকতা। পৃষ্ঠপোষকতা নিয়ে কথা বলবো না, কারণ অলরেডি এটা নিয়ে আমরা কথা বলে ফেলছি। নেক্সট কি ছিল, আর্থিক নিরাপত্তা। দেখেন, আর্থিক নিরাপত্তার জন্য সেই সময় প্রায় 1400 শতকের কথা বলছি, 1300-1400 শতকের কথা বলছি, সেই সময় ব্যাংক প্রতিষ্ঠা করে কে করে, মেডিচি পরিবার নামের এক পরিবার আসছিল। একটা জিনিস মনে করেন, মেডিচি পরিবার এটা রেনেসাঁ এবং পাশ্চাত্য শিল্পকলার ক্ষেত্রে একটা বড় কিন্তু কি পয়েন্ট। মেডিচি পরিবার, এটা মনে রাখবেন, মেডিচি পরিবার কর্তৃক ব্যাংক প্রতিষ্ঠা হয়। মেডিচি পরিবার কি করতো, বিভিন্ন শিল্পী সাহিত্যিকদের মানে কি দিত, পৃষ্ঠপোষকতা দিত। শিল্প সাহিত্যের যে বিকাশের পিছনে এই পরিবারের অবদান কিন্তু আছে। তাহলে এই পরিবার কি করে, এই পরিবার কর্তৃক ব্যাংক প্রতিষ্ঠা হয়, মানুষের আর্থিক নিশ্চয়তা পায়। তখন মানুষ কি করে, আর্থিক নিশ্চয়তা নির্ভাবনা, তখন মানুষ জ্ঞান চর্চাতে বেশি মনোনিবেশ করতে পারে। ওকে, আচ্ছা, আর একটা হচ্ছে ক্রুসেদের যুদ্ধ। এটা বলছে এই কারণে যে ওই সময় মধ্যযুগে কিন্তু ইউরোপে খুব একটা শিক্ষা ব্যবস্থা ভালো ছিল না। তখন আপনার মানে আরব যে কান্ট্রিগুলো আর কি, আপনাকে মানে আরব দেশগুলোর যে ইয়াগুলো, ওখানে শিক্ষা ব্যবস্থা খুব উন্নত ছিল, এবং ওখানকার শিক্ষা ব্যবস্থা ধার করেই কিন্তু ইউরোপের শিক্ষা ব্যবস্থা কিন্তু পরবর্তীতে এসে আপনার প্রসার করে, হ্যাঁ, বিস্তার লাভ করে। আর এটা সংগঠিত, এটা হয়েছিল হলো ক্রুসেদের যুদ্ধের মধ্য দিয়ে আর কি। যাই হোক, এই যে ইটালিতে রেনেসাঁ সংগঠিত হওয়ার কারণের যে কথাগুলো বললাম, এগুলা হচ্ছে মূলত ইটালিতে রেনেসাঁ সংগঠিত হওয়ার পেছনের মূল কারণ। এগুলো আপনারা একটু জেনে রাখবেন, এই কারণ যেমন এই যে মেডিচি পরিবার, গুটেনবার্গ প্রেস, এই কথাগুলো বললাম না, তারপর নগর রাষ্ট্র প্রতিষ্ঠা, তারপরে হলো আপনার হলো এখানে পৃষ্ঠপোষকতার দরকার নাই, এই যে এই বিষয়গুলো একটু মনে রাখবেন, এগুলো হলো নৈর্বৃত্তিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। ওকে, এবার রেনেসাঁ শ্রেণী বিভাগ। রেনেসাঁ শ্রেণী বিভাগ মূলত সব জায়গাতেই বলে তিনটাই বলে, যে আর্লি রেনেসাঁ, হাই রেনেসাঁ এবং লেট রেনেসাঁ। তিনটা বলার চেষ্টা করে, আর্লি রেনেসাঁ, হাই রেনেসাঁ, লেট রেনেসাঁ। আবার অনেক জায়গাতে তিনটা বলতে বোঝায় প্রোটো রেনেসাঁ, আর্লি রেনেসাঁ, হাই রেনেসাঁ। লেট রেনেসাঁকে তারা বাদ দেয়, কারণ লেট রেনেসাঁকে অনেকে ম্যানারিজম হিসেবে গণনা করে। তো আমরা পড়ব 4 প্রকার লিখবো, কিন্তু আমরা পড়ব 3 ভাগে ভাগ করা যায়, রেনেসাঁকে 3 ভাগে ভাগ করা যায়। তো প্রথমটা হচ্ছে প্রোটো রেনেসাঁ। এই প্রোটো রেনেসাঁ সময়কালটা দেখেন বইয়ে দেওয়া আছে 1300 থেকে 14। আর্লি রেনেসাঁ দেওয়া আছে 1400 থেকে 15, আর হাই রেনেসাঁ দেওয়া আছে
থেকে 1520। আর লেট রেনেসা যেটা বলা হচ্ছে, যেটাকে আমরা পরবর্তীতে পড়ব ম্যানারিজম হিসাবে, সেই লেট রেনেসার কথা বলা হচ্ছে যে এই 1520 থেকে 1600 সালের কথা বলা হচ্ছে। আচ্ছা, এই প্রকারভেদ নিয়ে আলোচনা করা, মানে প্রকারভেদ লেখা আছে এখানে, লেখা আছে তো প্রকারভেদ, এই যে এখানে লেখা আছে, তার প্রকারভেদ নিয়েই তো আমরা কথা বলছি। এই যে আমরা যেটা বললাম আর্লি রেনেসা, আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা তো আর্লি রেনেসারই কথা বলতেছি। আমরা তখন যেটা পড়ছি আর্লি রেনেসা মানে কি, মানে যেটা একটু মানে মানে কি বলে এটা রে, প্রাথমিক রেনেসা, যেটা প্রাথমিক রেনেসা নিয়ে কথা বলতেছি আমরা, প্রাথমিক রেনেসা নিয়েই কিন্তু কথা বলছি আমরা। ঠিক আছে, মানে রেনেসা পুরোপুরি শুরু হওয়ার আগের যে ঘটনাগুলি বা যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে প্রাথমিক রেনেসার অন্তর্ভুক্ত। আমরা এখন পর্যন্ত প্রাথমিক রেনেসার মধ্যেই আছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে এই রেনেসাগুলো শিল্পকলার ক্ষেত্রে কি কি পরিবর্তন সংঘটিত করলো? বইটা দেখেন, একটু বই দেখেন, যে 97 পেজে দেখেন, 97 পেজে এই রেনেসা আসলে শিল্পকলার ক্ষেত্রে কি কি পরিবর্তন সংঘটিত করতে পারে। এমসিকিউ আসলে 3 ভাগে দিবেন আপনারা, এমসিকিউ আসলে 3 ভাগে দিবেন আপনারা। ঠিক আছে, ওকে, আচ্ছা, দেখেন এখানে শিল্পকলার রেনেসা নামে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, আমরা একটু একটু করে বলবো পয়েন্টগুলো, খুব বেশি ডিটেলসে যাব না। সেটা হচ্ছে মানবতাবাদের আগমন। আপনারা জানেন যে পাশ্চাত্য জগতের একটা শিল্পকলা ছিল, যে শিল্পকলাটা মানবতাবাদের উপরে ভিত্তি করে এখানে গড়ে ওঠে। তাহলে মানবতাবাদের আগমন আপনি কি করে বুঝলেন এখানে, কি করে বুঝলেন? কারণ আপনারা জানেন যে রেনেসা মানুষের কিন্তু চিন্তার মুক্তি এনে দিয়েছিল, স্বাধীনতা দিয়েছিল চিন্তার, আপনি স্বাধীনভাবে চিন্তা করতে পারবেন। কিন্তু আগে কি ছিল, আগে আপনাকে একটা টপিক, একটা মানে আপনাকে মানে বাইবেল এবং ধর্মীয় পুরাণের বাইরে চিন্তা করার কোনো সুযোগ ছিল না আপনার। কিন্তু রেনেসা এসে কি হলো, এই সময় এসে মানুষ কি মানবতাবাদটাকে বেশি করে মানে গ্রহণ করা শুরু করলো। এই মানবতাবাদ কোথায় ছিল বলেন তো, গ্রিকে ছিল না? তার মানে কি রেনেসাঁ কি করলো, ওই গ্রিকটাকে কি করলো, পুনর্জীবিত করলো। তার মানে এই যে এটাই হচ্ছে রেনেসাঁ, মানে পুনর্জীবিত করতেছে। আশা করি এটা বুঝতে পারছেন। এই পয়েন্টটা একটু আপনারা একটু মার্ক করে রাখবেন, মানবতাবাদের আগমন বা উত্থান। ধর্মনিরপেক্ষতা, অবশ্যই অবশ্যই এটা মানতে হবে যে আমি আপনাদেরকে পড়িয়েছিলাম যে মানবতাবাদ এবং ধর্মনিরপেক্ষ সভ্যতা কোনটা ছিল। আমি বলেছিলাম না, গ্রিক সভ্যতা। তার মানে গ্রিকে কি ছিল, ধর্ম নিরপেক্ষতা ছিল। আর এখন এসে সেটা কি হচ্ছে, পুনর্জীবিত হচ্ছে, ধর্মনিরপেক্ষতা। তার মানে শিল্পকলার ক্ষেত্রে ধর্মীয় ভাব গাম্ভীর্য বা ধর্মীয় বিষয়গুলোকে মানে আপনার নিরপেক্ষভাবে এটাকে বিচার করা হচ্ছে, যেটা গ্রিকে ছিল। আশা করি এই পয়েন্ট আপনারা কিছুটা ধরতে পারছেন। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, গ নাম্বার, ত্রিমাত্রিকতা। চিত্রে ত্রিমাত্রিকতা মানে কি? ত্রিমাত্রিকতা তখনই আসে যখন পার্সপেক্টিভের ব্যবহারটা হয়। তার মানে কি, আপনারা বলতে পারেন যে এই জায়গাতে এসে আপনার ত্রিমাত্রিকতা আনা হয় যে সময়ে আমরা রেনেসার সময় আমরা দেখি ফিগারে কি ত্রিমাত্রিকতা ছিল, ত্রিমাত্রিকতা ছিল সেই সময় ফিগারে। এটা একটু ভালোভাবে আপনারা মাথায় রাখবেন যে ত্রিমাত্রিকতা ফিরে আসে কোথায়, এই রেনেসার সময়ে। পার্সপেক্টিভের ব্যবহার, রেনেসার একটা বড় অবদান হচ্ছে পার্সপেক্টিভ। আসলে এই পার্সপেক্টিভের ব্যবহারের কারণেই মূলত ত্রিমাত্রিকতা শুরু হয়। হ্যাঁ, কারণ পার্সপেক্টিভ দেখায় আপনাকে যে দূরের জিনিস আস্তে আস্তে কি হবে, ছোট হবে, আর কাছে জিনিস আস্তে আস্তে বড় হবে, দূরে জিনিস আস্তে আস্তে ঝাপসা হবে, কাছে জিনিস আস্তে আস্তে কি হবে, পরিষ্কার হবে, ডিটেল পাবো আমরা। কিন্তু দূরে জিনিসের ডিটেল আমরা পাবো না। আপনি ধরেন দূরে একটা গাছ আঁকলেন, নদীর এপারে একটা গাছ আঁকলেন, নদীর ওই পাশে একটা গাছ আঁকলেন। এখন নদীর এপারে যে গাছটা, এই গাছে আপনি যেভাবে পাতা সুন্দর করে ডিটেল পাতা করতেছেন, গাছের পাতা, আপনি যদি ঠিক একই কাজ নদীর পিছনে যে গাছটা আঁকছেন সেখানে যদি ওই পাতা ডিটেল করেন, আপনি তো খাতা আপনি করতে পারবেন। এখানে বড় করে করবেন, ওখানে ছোট করে করবেন। যদি আপনি এই কাজটা করেন তারপর আপনি গ্রামাটিক্যাল ভুল করলেন। আর এই গ্রামাটিক্যাল ভুল মানে আপনার অঙ্কন কাটা। কথা বুঝতে পারছেন? আপনার অঙ্কনটা কাটা, এই কারণে যে আপনি গ্রামাটিক্যাল ভুল করছেন। কারণ আপনার দ্বারা কখনোই সম্ভব না নদীর এপারে গাছটা আমি যতটা ক্লিয়ার দেখতে পাচ্ছি, নদীর গাছের সামনে বসে আমি নদীর ওই পাশে গাছ ততটা ক্লিয়ার দেখবো। নদীর ওই পাশে গাছটা আমি ঝাপসা মনে হবে যে হ্যাঁ একটা শেপ আছে কিন্তু গাছের, এছাড়া আমি কিছু দেখতে পাবো না সেখানে। আশা করি এই যে গ্রামাটিক্যাল বিষয়গুলো, এগুলা আপনারা আপনাদের অঙ্কনের ক্ষেত্রে মানে গুরুত্ব দিবেন। আর এখানেও আসলে সেই জিনিসটা প্রকাশ পাইছে। হ্যাঁ, পার্সপেক্টিভের কথা বলা আছে। তো এখানে পার্সপেক্টিভের কথা বলতে গিয়ে এখানে আপনার আসলে একজনের কথা বলছে, ফিলিপ ব্রুনো-লেসলি, যার কথা বলা হয়েছে তিনি প্রথম পার্সপেক্টিভের ব্যবহার শুরু করেন বলে মনে করা হয়। এটা আপনারা একটা মনে রাখবেন, কারণ এখানে নৈর্বৃত্তিক তৈরি হবে কিন্তু। ঠিক আছে,
এছাড়াও আপনার ম্যাসাচিও কি করছে, তার হলি ট্রিনিটি চিত্রে প্রথমে পার্সপেক্টিভের গাণিতিক সূত্রের ব্যবহার করেন। পার্সপেক্টিভের গাণিতিক সূত্রের ব্যবহার কোথায় দেখি আমরা? ম্যাসাচিওর হলি ট্রিনিটি নামক যে শিল্পকর্ম আছে সেখানে আমরা এটা দেখতে পাই। আচ্ছা, একটা অফ টপিক একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে আপনাদের নতুন করে কাজ দেখার জন্য আমি একজনকে নিয়োগ দিয়েছি। কেমন রেসপন্স পাচ্ছেন আপনার কাজ দেখার ক্ষেত্রে? আপনাদের কাজগুলো যে গ্রুপে জমা দিচ্ছেন এখান থেকে কেমন রেসপন্স পাচ্ছেন? বিষয়টা হচ্ছে যে স্যার ক্লাস নেন, ক্লাস নেওয়ার পরে স্যারের কাজ দেখাতে একটু কষ্ট হয়ে যায়, স্যার কাজ দেখতে পারেন না। তো সেক্ষেত্রে আপনারা কাজ যে দেখতেছে এটার আপনারা রেসপন্স কেমন পাচ্ছেন বা কেমন বুঝতেছেন আপনারা, একটু আমাকে কমেন্ট করে জানান তো। একটু কমেন্ট করেন আমাকে, আমি ক্লাসে ফিরছি, আপনারা কমেন্ট করুন, আমি ক্লাসে ফিরছি। তো দেখুন, তারপর আছে তেল রঙের আবিষ্কার। এই রেনেসাঁর সময় এসেই প্রথম তেল রঙের আবিষ্কার করা হয় বা তেল রঙের চিত্র অঙ্কন করা হয়। কখন? এই রেনেসাঁর সময় এসেই। তাহলে রেনেসাঁর একটা বড় অবদান বা বড় আপনার হলো আবিষ্কার, সেটা হচ্ছে তেল রং। ওকে, কম্পোজিশন। আচ্ছা আচ্ছা, খুব ভালো রেসপন্স হচ্ছে। আমি পাইনি। কি পাননি? বিশ্বাস? এই বিশ্বাস, বিশ্বাস কি পাননি? বিশ্বাস কি পাননি একটু বলেন তো। আপনি ভালো রেসপন্স পাননি? খুব ভালো। ওকে, হুম, মানে বুঝতে পারছি মোটামুটি ভালো উনি করছেন, আশা করছি ভালো। উনি রাজশাহী ইউনিভার্সিটির চারুকলা ডিপার্টমেন্টের একজন। আশা করছি যে উনি আপনাদের ভালো। আহ, হ্যাঁ, এই রেসপন্স পাননি মানে সবাই বলছে পাইছে, আপনি পাননি কেন? হঠাৎ করে দুই একটা কাজ মিস্টেক হতে পারে। যখন দেখবেন যে কোনো একটা কাজ মিস্টেক হয়ে গেছে তখন আপনি আপনার রিপিট ওটাকে সেন্ড করবেন, দেখে দিবে, সমস্যা নেই। হ্যাঁ, ওটা উনি ভালো রেসপন্স করছে, আমি দেখছি তো, আমি নিজেও চেক করি। তারপর আপনাদের কাছে বললাম এই কারণে যে আসলে আপনারা সেটা কি। হ্যাঁ, উনি গতকাল চেহারির সময় কাজের সমাধান করে দিছে। চেহারির পরে আমি তখন জায়গা ছিলাম, আমি কাজ করতেছিলাম, আপনাদের ওই যে ইয়ার কাজটা করতেছিলাম, তখন কাজ করতে গিয়ে দেখলাম যে না, ভালো ইয়া করছে আর কি। বিশ্বাস, আপনার মনে হয় কোথাও সমস্যা হচ্ছে, আপনি একটু নিজে একটু ইয়ে করে নেবেন, চেক করে নেবেন প্লিজ। হ্যাঁ, আচ্ছা। কম্পোজিশনের কথা বলতে গেলে আসলে এর ইতিপূর্বে ছবির ক্ষেত্রে যে কম্পোজিশনের কথা বলা হচ্ছে, ঠিক আছে, আসলে এই কম্পোজিশনের কথা বলতে গিয়ে তিনি এই বতিচেল্লির একটা ছবির কথা বলছে, বার্থ অফ ভেনাস। সেখানে তিনি যে কম্পোজিশনটা দেখাইছেন, এটা আসলে এই যে কম্পোজিশনের ব্যবহার, আসলে এই ধরনের ব্যবহার আগে শিল্পীতে খুব একটা ভালো দেখা যায়নি। এটার ক্ষেত্রে একটা পরিবর্তন তিনি বলতে চাইছেন এখানে, নাম্বার অপশনে, ঠিক আছে। আচ্ছা, আমরা ওখানে কোন কোন শিল্পী আছে, শিল্প আছে, আমরা এই বিষয়গুলোকে খুব বেশি গুরুত্ব দেবো না, কারণ এগুলো আমি আবার পড়বো, এই জন্য আমি খুব একটা গুরুত্ব দিইনি। কারণ ওখানে পড়লে এইদিকে এসে আপনার প্যাচ লাগতে পারে, আমি বরং এখানে পরে আপনারা খুব ভালো বুঝতে পারেন। দেখেন, দোনাতেল্লোর প্রথমে বলতেছি। দোনাতেল্লো, এখানে একটু কনফিউশন আছে, কনফিউশনগুলো আপনারা দূর করে নেবেন। দোনাতেল্লোর কথা বলা হচ্ছে। দোনাতেল্লো মূলত আর্লি রেনেসাঁর একজন বিখ্যাত ভাস্কর। আর্লি রেনেসাঁর একজন বিখ্যাত ভাস্কর। আচ্ছা, উনি কি করতো? উনি চিত্রের যে গভীরতা, মানে ভাস্কর্যের যে গভীরতা, ওই যে 3D যে ভাবটা, এটার ক্ষেত্রে খুব ভালো একটা ভূমিকা রাখতো কে? এই বেচারা। এই যে কৌশল, এই কৌশলকে বলা হতো শ্যালো রিলিফ। আপনারা একটু লিখে নেবেন এই জিনিসটা, বা বই একটু মার্ক করে নেবেন, শ্যালো রিলিফটা কি। হ্যাঁ, এই যে শ্যালো রিলিফ, উনি কি করতো যে এই যে গভীরতার মানে কি, ভাস্কর্যগুলোতে গভীরতা মানে কি, আমার দেখেন একটা কথা বলে, আমি তো ছবি আঁকবো একটা কাগজের উপরে, তাই না? আচ্ছা, আমার কাগজের উপর যদি আমি ছবি আঁকি, তাহলে আমার নাকটা যেখানে আমি আঁকছি, আমার চোখটাকে আমি সেখানেই আঁকছি। আমি কিন্তু সেখানেই আঁকছি। কেন আঁকছি? কারণ আমার নাক যে সারফেস, সমান সারফেস, আমার চোখও সেই সমান সারফেস। কিন্তু আমার নাক আর আমার চোখ কি একই মানে ইয়াতে আছে, সমানে আছে? দেখেন, আমার চোখটা যদি এখান থেকে, নাকটা কত আঘাত আছে না, সামনে আছে। তাহলে এই যে আমার কানটা আরো পিছনে, তার মানে আমি কানও আঁকছি যেখানে, চোখও আঁকছি সেখানে, নাকও আঁকছি সেখানে, কিন্তু এর মাঝখানে কিন্তু বিশাল একটা থিকনেস আছে। কিন্তু আমি থিকনেসটা আমি কি আসলে কাগজে দেখাতে পারি, আঁকতে পারি? এই থিকনেসটা দেখানোর ক্ষেত্রে উনি বলতেছে যে ভাস্কর্যে উনি যে এই যে গভীরতা, এই গভীরতার যে অনুভূতি এই তৈরি করার জন্য তিনি আরো বাস্তবসম্মত জ্ঞান ব্যবহার করছে, একটা কৌশল ব্যবহার করছে, যে কৌশলকে বলা হচ্ছে কি শ্যালো রিলিফ কৌশল।
আরে এত মেসেজ ফোন, আসলে পাগল হয়ে যাবো বুঝছেন। যাই হোক, আপনাদের পরিচিত যারা আছে, আমি একটা রিকোয়েস্ট করি, আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে ভর্তি হতে চায় বা ভর্তি হওয়ার কথা বলা আছে, ঈদের মধ্যেই ভর্তি হতে বলবেন। ঈদের পরে কিন্তু এই অফারটা আর দেবো না আমি, হ্যাঁ। কারণ অফার যখন দেবো ঠিক তখনই অফার, এরপরে কারণ আমাকে এত মানুষ রিকোয়েস্ট করছে যে স্যার আমাদের একটা অফার দেন, স্যার একটা অফার দেন, স্যার অফার দেন, স্যার আপনাদের মানে সবার রিকোয়েস্টে একটা সময় বাধ্য হয়েছে আসলে অফারটা দিতে। তো অফার দিছি, এবং অফারের সময় শেষ হওয়ার পরে এই অফারে আর ভর্তি করাবো না। এখন যে ভর্তি হয় হবে, না হয় না হবে। তবে আমি ভর্তির যে রেসপন্স পাচ্ছি তাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো। একটা মজার ঘটনা বলি আপনাদেরকে। 18তম নিবন্ধন শেষ করছি বুঝছেন। শেষ করার পরে 19তম নিবন্ধন করতে যাব, তখন আমি একটা শীট তৈরি করি যে কতগুলা স্টুডেন্ট ভর্তি হবে তার একটা ডিটেলস আমার কাছে থাকে। তো শীট তৈরি করতে গিয়ে মানে আমি একটা শীটটা কতদূর পর্যন্ত তৈরি করব, কত নাম্বার পর্যন্ত শীটটা তৈরি করব, এটা আমি আমার হাইলি এক্সপেক্টেড একটা নাম্বার আমি ওই শীট সিরিয়াল মেনটেন করে একটা এক্সেল শীট তৈরি করছি, পরে সেটা প্রিন্ট আউটও করছি। তো আমি মানে ওটা তৈরি করার পরে বলতেছি এটা হাইলি অ্যাম্বিশিয়াস হয়ে যাচ্ছে না বিষয়টা, মানে মানে উচ্চভিলাষী হয়ে যাচ্ছে কিনা, এটা চিন্তা করাটা আমার। তো এই এই কথা ভাবতে গিয়ে তখন মনে করেন যে আমি ভাবতেছি যে না, এটা করব কি করব না, করব কি করব না। পরে আমি মানে করে ফেলছি, বলে হলে হবে না হবে নাই। হুম, এত বড় একটা অ্যামাউন্টের একটা মানে আমি শীট আমি তৈরি করে ফেলছি। এখন অফার থেকে কখনো বঞ্চিত হয় না ইমন। আপনাদের জন্য আমি যা রাখছি, আমি তো জানি আমার ওই 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 কয়েকদিনের মধ্যে কারা ভর্তি আমার কাছে সব লিস্ট আছে না, সব লিস্ট আছে আমার কাছে। তা আমি তাদেরকে এমন কিছু দিব, তাদের জন্য করব, আই থিঙ্ক তারা আর কখনো হতাশ হবে না। তো যাই হোক, আমি কথাটা শেষ করি। তো ওই 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 লিস্টটা বুঝছেন, আমি ভাবছিলাম এত স্টুডেন্ট মনে হবে না, বুঝছেন, এত স্টুডেন্ট হবে না। তারপরে আমি ভাবছিলাম যে করে রাখি যা আছে কপালে। আলহামদুলিল্লাহ, খুব অল্প দিনের মধ্যে আমি লিস্টের যে আমার যে শীটটা শেষ করে ফেলবো। এত স্টুডেন্ট ভর্তি হয়েছে আমার কাছে, এবং আমার মনে হচ্ছে যে আমাকে নতুন করে আবার শীট তৈরি করতে হবে, আরো স্টুডেন্ট লিস্ট মানে রাখার জন্য নতুন করে শীট তৈরি করতে হবে। আলহামদুলিল্লাহ, এত ভালো রেসপন্স পেয়েছে, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা। মূলত এই জন্যই বলতেছি যে এই যে এখন খুব ভর্তির জন্য ফোন দিচ্ছে বারবার, আপনাদের ক্লাস শেষ করার পরে ভর্তির জন্য শুরু করতে হবে। তো যাই হোক, এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ যারা ভর্তি হবে আপনাদের পরিচিত তাদেরকে বলে দেবেন তারা যেন অবশ্যই এই অফারের মধ্যেই ভর্তি হয়ে যায়, যদি আপনাদের পরিচিত কেউ থাকে। আমরা অন্যদিকে যাই, আমরা পড়ার দিকে আসি। দোনাতেল্য, ঠিক আছে। দেখেন, এই দোনাতেল্য কি করলো, সেই একটা আপনার শ্যালো রিলিফ নামের একটা কৌশল ব্যবহার করলো, তাই না? এটা মনে রাখবেন। তো এই যে শ্যালো রিলিফটা কি এটাও বোঝার আছে কিন্তু। তো কি বলে দেখেন, এই মাইকেল অ্যাঞ্জেলো মূলত এই দোনাতেল্লো দ্বারাই কিন্তু কি অনুপ্রাণিত হয়, এবং তিনি এই দোনাতেল্লোর কাজ দেখেই মূলত ভাস্কর হওয়ার চিন্তা ভাবনা করেন, ঠিক আছে। এই দোনাতেল্লো একটা ভাস্কর্য তৈরি করেন, নাম হচ্ছে ডেভিড। দোনাতেল্লোর শিষ্য মাইকেল অ্যাঞ্জেলো তিনিও একটা ভাস্কর্য তৈরি করেন, নাম হচ্ছে ডেভিড। এখন এই দুই ডেভিডে মারামারি হবে, হ্যাঁ। পরীক্ষায় ডেভিড যদি আসে আর শিল্পীর নাম যদি দোনাতেল্লো এবং মাইকেল অ্যাঞ্জেলো থাকে, তাহলে কোনটা দিব আমরা? এটা কিন্তু খুব একটা ইয়ের প্রশ্ন, কিন্তু এটা কনফিউশন একটা প্রশ্ন। কি করবে আপনারা দোনাতেল্লোর কথা বললে? দেখেন, এই দোনাতেল্লোর যে ভাস্কর্যটা সেটা হচ্ছে ব্রোঞ্জের তৈরি। যদি কখনো দোনাতেল্লো ডেভিডের কথা বলে, তাহলে ব্রোঞ্জের ডেভিড কে তৈরি করেন, বা যদি ডেভিড কথাটা আসে তাহলে কখনো দোনাতেল্লো বা মাইকেল অ্যাঞ্জেলো একসাথে আসবে না, যে কোনো একজন আসবে। যদি দুজনে আসে তাহলে দোনাতেল্লোর কথার আগে ব্রোঞ্জ নির্মিত ডেভিড এটা অবশ্যই উল্লেখ থাকবে। তার মানে কি, আপনি একটা মনে রাখবেন যে মাইকেল অ্যাঞ্জেলো দোনাতেল্লো সেটা কিন্তু আপনার পাথরের তৈরি, আর এটা কি ব্রোঞ্জের তৈরি, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। এটা মাথায় রাখবেন কিন্তু আপনারা। এখন একটা জিনিস দেখেন, এই যে দোনাতেল্লো যে ভাস্কর্য তৈরি করেছে ফ্রি স্ট্যান্ডিং ভাস্কর্য, তাহলে এই যে রিলিফ ভাস্কর্য বলতেছেন, ফ্রি স্ট্যান্ডিং ভাস্কর্য বলতেছেন, তাহলে এই যে ভাস্কর্য কথাগুলো বলছে এগুলো কিন্তু বিভিন্ন প্রকার, এগুলো পড়াবো একটা সময় যখন ভাস্কর্য পড়াতে যাবো, তখন এগুলো সব ডিটেলস আপনাদের পড়িয়ে দেবো, সমস্যা নেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। দোনাতেল্লো নিয়ে যেন আর কোনো ঝামেলা না হয়, আশা করছি আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। ম্যাসাচ্চোর কথা বলি, একটু কথা বলি ম্যাসাচ্চোকে নিয়ে।
আমরা খুব বেশি আঁকাবো না। ম্যাসাচোর দুইটা কাজ আছে, একটা ট্রিবিউট মানি, একটা হচ্ছে আপনার ওই যে হলি ট্রিনিটি, দ্য হলি ট্রিনিটি। হ্যাঁ, ট্রিবিউট মানি এবং দ্য হলি ট্রিনিটি। একটা জিনিস আপনাদেরকে আমি অনুরোধ করব, এখন যারা আছেন তাদেরকে অনুরোধ করব, দেখুন একটা কমেন্ট করে আসতেছি, অন্য কোনো হলে না। ও আচ্ছা আচ্ছা, লিখেন লিখেন লিখেন, প্লিজ প্লিজ লিখেন প্লিজ। ডোনাতেল্লোর দুইটা শিল্পকর্ম আছে, সেটা একটা হচ্ছে ট্রিবিউট মানি আর একটা হচ্ছে কি আপনার দ্য হলি ট্রিনিটি। একটা জিনিস আপনাদেরকে একটু 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 বোঝার চেষ্টা করে দেখেন, পার্থক্যটা আপনারা ধরবেন কি করে দেখেন। যখন আপনারা ট্রিবিউট মানিটা দেখবেন তখন দেখবেন যে এই ছবির পিছনে দেখবেন নেচার। হুম, অথচ আপনি এর আগে ছবিগুলো দেখবেন, আপনি জিয়ত্ত ছবি দেখবেন। জিয়ত্ত নামে একটা শিল্পী আছে, যে নিচে দেখেন লেখা আছে জিয়ত্ত। এছাড়াও জেত্তো, মানে জিয়ত্ত, জেত্তো, জোত্তো, অনেক অনেক রকম ভাবে বলে। মূলত ওই নামগুলো আছে ইতালি ভাষা। তো ইতালির ভাষাগুলো আসলে তখন ইংলিশে কনভার্ট করে, ইংলিশ থেকে বাংলায় হয়তো মানে এখান থেকে এখানে, এখান থেকে এখানে আসতে গেলে রূপের একটু পরিবর্তন ঘটে। তাই নামগুলোর ক্ষেত্রে আপনারা খুব একটা মানে অসুবিধা ফিল করবেন না। তো জোত্তোর একটা কাজ হচ্ছে ল্যামেন্টেশন। আপনার এই ছবিটা দেখবেন, দেখবেন এখান পর্যন্ত ছবিতে কোনো পিছনে কোনো নেচার নাই, পিছনে কোনো নেচার নাই। এই যে আপনার ম্যাসাচো আসলো, ম্যাসাচো যে আঁকলো আপনার দ্য ট্রিবিউট মানি, এর পিছনে দেখবেন আপনার নেচার আছে, গাছপালা আছে, পাহাড় আছে। এই যে যোগ, তার মানে কি এই যোগটা কিন্তু এই ইয়েতে এসে রেনেসাঁ এসে কিন্তু নতুন একটা কিন্তু মাত্রা যোগ করছে কিন্তু এখানে এসে, আগে এটা ছিল না। আচ্ছা, আবার বলেন স্যার, দ্য হলি ট্রিনিটি, দ্য ট্রিবিউট মানি। আচ্ছা, এটা বইয়ে আছে। হ্যাঁ, এটা বইয়ে আছে। আমি আবার বলছি যে ম্যাসাচো দুইটা ছবি, যে আপনারা 98 পৃষ্ঠা দেখেন, 98 পেজ দেখেন, উপরে ম্যাসাচো নামের একজন শিল্পী আছে। তিনি কি করলেন, ছবি আঁকলেন দুইটা, একটা হচ্ছে ট্রিবিউট মানি, একটা হচ্ছে আর একটা হচ্ছে দ্য হলি ট্রিনিটি। ট্রিবিউট মানে তিনি দেখালেন কি পিছনে নেচার, যেটা আগে ছিল না। পিছনে নেচার মানে কি জানেন, এটা হচ্ছে আপনার পার্সপেক্টিভের ব্যবহার। কিন্তু আবার তিনি দ্য হলি ট্রিনিটি এসে দেখালেন আপনার আরেকটা পার্সপেক্টিভের ব্যবহার কিন্তু। হ্যাঁ, তো এই যে নেচার, এই যে পার্সপেক্টিভ, ঠিক আছে, এটা লিনিয়ার পার্সপেক্টিভ। আর এরিয়া পার্সপেক্টিভ কোনটা, যেটা রেখার মাধ্যমে যে পার্সপেক্টিভ গুলাকে আপনারা কল্পনা করেন, এটা কিন্তু আপনার দায় যে হলি ট্রিনিটি, এখানে কিন্তু আপনার কি বলে এটাকে লিনিয়ার পার্সপেক্টিভ, যেটা সেটা ওখানে কিন্তু দেওয়া হয়েছে। এরিয়ার পার্সপেক্টিভে দেওয়া হয়েছে আপনার এরিয়া পার্সপেক্টিভ আর লিনিয়ার পার্সপেক্টিভ, যেটা নেচারকে উল্লেখ করা হয়েছে। নেচার মানে রং, যেটা সেটা হচ্ছে লিনিয়ার, আর যেটা হচ্ছে এরিয়া মানে রেখার মাধ্যমে যেটা, সেটা এরিয়া পার্সপেক্টিভ। ওকে, এখন একটা জিনিস চিন্তা ভাবনা করেন, দেখেন এই যে আপনার ম্যাসাচোর যে কাজের কথা বললাম, আপনি ল্যামেন্টেশনের কাজটা দেখবেন, আপনি ল্যামেন্টেশন, দ্য ল্যামেন্টেশন, জেত্তোর কাজটা দেখবেন, জেত্তোর দ্য ল্যামেন্টেশন, নিচে লেখা আছে দেখেন, নিচে একদম শেষে নিচে লেখা আছে জেত্তোর ল্যামেন্টেশন, এই কাজটা দেখবেন। আর আপনার ম্যাসাচোর কাজগুলো দেখবেন, তাহলে দুইটা কাজের মধ্যে পার্থক্য দেখতে পাবেন। তাহলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে আস্তে আস্তে শিল্পকলাগুলো উন্নতি ঘটতেছে, কিভাবে আস্তে আস্তে উন্নতি ঘটতেছে শিল্পকলার মধ্যে। এই জিনিসটা আপনারা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন কিন্তু তখন। ওকে, আচ্ছা, আমরা দ্বিতীয় আরেকজন কাছে ভেরেচ্চিও। এই ভেরেচ্চিও গুরুত্বপূর্ণ, এটা এখান থেকে কোশ্চেন হতে পারে, যদি কোশ্চেন করার মতো মনে করেন তাহলে অবভিয়াসলি এখান থেকে কোশ্চেন দ্বারা করতে পারে। এই ভেরেচ্চিওটা গুরুত্বপূর্ণ এই কারণে, ভেরেচ্চিও ছিল হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির শিক্ষক। ঠিক আছে, এই লিওনার্দো দা ভিঞ্চির শিক্ষক ভেরেচ্চিও, উনি কি করে, একটা ছবি আঁকে। যখন লিওনার্দো দা ভিঞ্চি, ভিঞ্চি যখন তার কাছে শিক্ষার্থী, মানে তার জন্য শিষ্য, তখন তিনি একটা কাজ পান, কমিশনের কাজ। কাজের নাম হচ্ছে, যে দেওয়া আছে দেখেন, এই কাজের নামটা হচ্ছে যে দ্য ব্যাপটিজম অফ ক্রিস্ট। দ্য ব্যাপটিজম অফ ক্রিস্ট, দেখেন বই দেওয়া আছে, ওই যে ভ্যারেচিওর নিচে দেখা যাচ্ছে দ্য ব্যাপটিজম অফ ক্রিস্ট। ক্রাইস্ট বলে, ক্রিস্ট বললেও একই হিসাব। এই ছবিটা আঁকার তিনি কমিশন পান। এই কমিশনে তিনি ছবি আঁকেন। এখানে তিনি নিচে দুইটা দেবদূতের ছবি আঁকেন, বাচ্চা শিশু দেবদূত ছবি আঁকেন। তো এই দুইটা দেবদূতের মধ্যে একটা আঁকেন হচ্ছে ভিঞ্চি, আর একটা আঁকেন হচ্ছে ভেরেচ্চিও। তো কথিত আছে যে ভেরেচ্চিও ছবির চাইতে ভিঞ্চি ছবি এতটা ভালো হয়, স্পিরিচুয়াল হয়, যে ভেরেচ্চিও সেটা দেখে তারপরে তিনি তুলি ছেড়ে দেন, যা কোনোদিন তুলি ধরবো না, কারণ তার শিষ্য তার থেকে ভালো এঁকে ফেলছে। তো এটা পরাজয়, কিন্তু এটা পরাজয় হয়ে, এই পরাজয়টা হলো অবশ্যই মানে কি, মানে ভালো লাগার পরাজয়। এটা যে আমার সন্তান আমার থেকে বড়, আমার শিষ্য আমার থেকে বড়, এটা ভালো লাগার পরাজয়। তো যাই হোক, এটা নিয়ে কোশ্চেন আসতে পারে, আপনারা এটা মাথায় রাখবেন। ওকে,
আচ্ছা, তারপরে আমরা যাই, আমরা 3 নম্বর শিল্পীতে যাই, সান্দ্র বতিচেল্লি। সান্দ্র বতিচেল্লি, হ্যাঁ, এই বতিচেল্লির কথা আপনাকে বলতেই হবে এই কারণে যে বতিচেল্লি আপনার অনেকটা ওই যে আপনার আর্লি রেনেসা এবং হাই রেনেসা, আমি যেমন বললাম না, রেনেসা কি করে মধ্যযুগ আর আধুনিক যুগের মধ্যে যুগ সন্ধিকোণ পড়লাম না একটা, ঠিক এই বতিচেল্লি হচ্ছে আর্লি রেনেসা এবং হাই রেনেসার মাঝখানে হলো যুগ সন্ধি। তার কাজের মধ্যে আমরা যখন আর্লি রেনেসা পাই, তার কাজের মধ্যে আমরা হাই রেনেসাটাকেও খুঁজে পাই। কে? এই বতিচেল্লি। আমি কি সব কথা কি বইয়ে লিখবো বলেন তো? সব কথা কি বইয়ে লেখা থাকে? এই কথাগুলো তো বইয়ে লেখা নাই। এই যে যারা ক্লাস করতেছে না বা ক্লাসে আসতেছে না, ক্লাসে থাকতেছে না, আমি তাদের পাস না করলে আমি কিভাবে কি করবো বলেন তো? আমার এখানে ধরেন যে এখন 20% স্টুডেন্ট আছে, আমার 100% স্টুডেন্ট কল্পনা করি, আমার স্টুডেন্ট 100%, এখানে 20% স্টুডেন্ট এখন আছে। তাহলে এই 20% যদি মনে করেন পাস করে, বাকি বাকি 80% ফেল করে, এই দায়ভার কি আমাকে দিবেন বলেন? আমাকে দিবেন? তা আমি কি করব বলেন? আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো তো আপনার ইয়েতে নাই, বইয়েতে সব কথা লেখা থাকবে না, আমার আলোচনার মধ্যে অনেক কথাই আসবে। তো ক্লাসগুলো করার চেষ্টা করবেন। ধন্যবাদ। তো দেখুন, এই সান্দ্রে বতিচেল্লি দুইটা শিল্পকর্ম আঁকে, একটা হচ্ছে দ্য বার্থ অফ ভেনাস আর একটা হচ্ছে প্রিমাভেরা, ঠিক আছে? তো বার্থ অফ ভেনাস এর কথা আগেই উল্লেখ করছি, যেখানে কম্পোজিশনের একটা সুষ্ঠু, তিনি প্রথম কম্পোজিশনের যে একটা মানে সুষ্ঠু যে একটা আপনার প্রয়োগ, সেটা তিনি এই ছবিতেই দেখান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বার্থ অফ ভেনাস এবং প্রিমাভেরা। এখন দেখেন, এই বার্থ অফ ভেনাসটা হচ্ছে কি, যে একটা দেবী, এই যে আপনার হলো কি বলে, প্রেমের দেবী, তিনি কি করতেছেন, মানে জন্ম নিচ্ছেন, এরকম একটা ছবি তিনি এখানে অঙ্কন করছেন। আচ্ছা, আর একটা আছে প্রিমাভেরা। প্রিমাভেরা কি, দেখবেন যে পিছনে আছে আপনার উপরে দেবদূত, পিছনে গাছপালা, ফল, সামনে দেখবেন যে কয়েকটা মেয়ে দাঁড়ায় আছে, তাদের গায়ে দেখবেন যে আপনার পাতলা একটা কাপড়, এবং মানে তারা সবাই মূলত অনেকটাই মানে কি বলে এগুলাকে, মানে কি বলে, আরে নগ্ন প্রায়। তো একটা জিনিস আপনাদেরকে ইন্টারেস্টিং একটা জিনিস বলে দিই আজকে, সেটা হচ্ছে যে এই যে প্রিমাভেরার গায়ে যে পাতলা কাপড় যেটা দেখা যায়, পাতলা কাপড়ের যে একটা ইয়ে দেখা যায়, এই পাতলা কাপড়টা মূলত এটা বাংলাদেশের এই কারণে বলছে ওটা মূলত মুসলিম কাপড়। হ্যাঁ, ওই সময়ে ইউরোপে বাংলাদেশ থেকে মুসলিম কাপড় রপ্তানি করা হতো, এবং ওই কাপড় পরা অবস্থায় ওই চিত্রগুলো অঙ্কন করা হয়েছে, এবং যেটা করছেন সান্দ্র বতিচেল্লি দ্য প্রিমাভেরা, হ্যাঁ, প্রেমের দেবী, ঠিক আছে? তো এই যে আপনার আপনার যে এই সব কথাকে আমি বইয়ে বলবো বলেন তো? আমি তো বইয়ে সব কথা বলতে পারি না, আপনারা বোঝার চেষ্টা করেন। এগুলো আসলে থাকে, অনেক কিছু থাকে যেগুলো পড়াইতে হয়, পড়ার সময় বেরোয় আসে। তো এই প্রিমাভেরাটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ছবি। দেখেন প্রিমাভেরাতে দেখেন আপনি, ওখানে দেখবেন আপনি কি দেবদূত, তারপরে এখানে অর্ধ নগ্ন মেয়েরা, পিছনে গাছপালা, ফল। এই যে গাছপালা ফল মানে কি, পিছনে নেচার, এই নেচার কিন্তু আগে ছিল না। এই যে নেচার যোগ হচ্ছে, এটাই কিন্তু রেনেসা। আবার আপনি দেখেন রেনেসা মানে এই যে জিনিসগুলো দেখতেছেন, এটা মানে কি আস্তে আস্তে কি হচ্ছে। আপনি দা লেমেন্টেশনে দেখেন, ওখানে নেচার নাই। আপনি ইয়াতে দেখেন, দা ট্রিবিউট মানি দেখেন, আপনার মেসেজ দা ট্রিবিউট মানি দেখবেন, ওখানে নেচার আস্তে আস্তে যোগ হচ্ছে। এই যে আপনি প্রিমাভেরা দেখেন, আপনি দা বার্থ অফ ভেনাসে দেখেন, এখানে দেখবেন যে নেচার পরিপূর্ণভাবে নেচার চলে আসছে। এগুলা কোথাকার ছবি বলেন? আর্লি রেনেসার ছবি। এখন আপনি মোনালিসায় যান, মোনালিসা একটা পোর্ট্রেট, কোনোদিন দেখছেন কোনো পোর্ট্রেটের পিছনে কোনো নেচার আছে? দেখছেন কখনো আপনার জীবনে? যে এখনো যত পোর্ট্রেট করা হয়, যেরকম এরকম ছবি যত আঁকা হয়, তার পিছনে কোনো দেখছেন কখনো কোনো নেচার? অথচ আপনি দেখেন এই যে মোনালিসার পিছনে দেখেন নেচার, মোনালিসার পিছনে নেচার, একটা পোর্ট্রেটের পিছনে নেচার। আর একটা জিনিস আপনি চিন্তা করেন, আপনার হচ্ছে দ্য লাস্ট সাফার, এই যে ভিঞ্চির যে আঁকা চিত্রকর্মটা, দ্য লাস্ট সাফার, একটা হল ঘরের মধ্যে সে বসে খাবার খাচ্ছে, তার পেছন দিক দিয়ে মনে করেন যে নেচার দেখাচ্ছে, পাহাড় পর্বত দেখা যাচ্ছে। এই যে নেচারের যে আগমন ঘটতেছে, এটাই মূলত পরিবর্তন ঘটতেছে শিল্পকলার ক্ষেত্রে, চিত্রের ক্ষেত্রে। এগুলো আপনাকে বুঝতে হবে। এগুলো যখন আপনি বুঝবেন না, তখন দেখবেন যে এই জিনিসগুলো আপনার কাছে কত ইজি হয়ে যায়। আমি যে বললাম কথাগুলা, এই ছবিগুলো নামান, এই ছবিগুলো গুগলে সার্চ করে দেখেন, প্রত্যেকটা একটা প্রথমে কোনটা দেখবেন? প্রথমে দেখবেন ল্যামেন্টেশন, দ্য ল্যামেন্টেশন, জিওত্তর। তারপর দেখবেন কোনটা? তারপর দেখবেন হলো মেসাচর, দেখবেন হলো দ্য ট্রিবিউট মানি, এটা দেখবেন। তারপরে দেখবেন হচ্ছে আপনার কি দ্য হলি ট্রিনিটি দেখলে কি আপনার পার্সপেক্টিভটা বুঝতে পারবেন, যে এরিয়ার পার্সপেক্টিভ এখানে কিভাবে কাজ করছে।
আচ্ছা, তারপরে কি দেখবেন? তারপর দেখবেন যে আপনার ইয়েটা দেখেন, কি বলে এটা, দোনাতেলের আপনার বার্থ অফ ভেনাস দেখেন, দোনাতেলের আপনার প্রিমাভেরা দেখেন। এরপর দেখেন আপনি, এরপরে আপনি এখান থেকে লাভ দিয়ে আপনি এটাকে ক্রস করে আপনি চলে যান আইরেনেশা, মোনালিসার আপনি ইয়ে দেখেন, সরি ভিনসের আপনি মোনালিসা দেখেন, তারপর ইয়েটা দেখেন, কি বলে এটা রে, আরে দ্য লাস্ট সাফার দেখেন। বুঝতে পারবেন যে ছবিগুলো আসলে এই যে ধারাগুলো চেঞ্জ হচ্ছে, কিভাবে চেঞ্জ হচ্ছে, কিভাবে পরিবর্তন হচ্ছে, একটা সিকোয়েন্স আপনি খুঁজে পাবেন এখানে। আপনারা 1 বছর মেয়াদি আপনাদেরকে কেউ মানে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে দিবে পারবে না। আপনাদের অবজারভেশনটা এরকম হতে হবে, তাহলে কখনো কেউ আপনাদের জ্ঞানকে তুচ্ছ করে বা ছোট করে দেখতে পারবে না। আশা করি বুঝতে পারছেন। ওকে, এবার কিছু নৈর্বৃত্তিক আছে, আপনারা নৈর্বৃত্তিকগুলো পড়ে নেবেন। একটা নৈর্বৃত্তিকের কথা শুধু বলতে চাচ্ছি, এটা 15 নম্বর নৈর্বৃত্তিক, বইয়ে দেখেন 99 নম্বর পেজে 15 নম্বরের নৈর্বৃত্তিক। এটা আপনারা দেখেন, এখানে দেওয়া আছে আর্লি রেনেসাঁ যুগ আনুমানিক কোন শতাব্দীতে শুরু হয়। আর্লি রেনেসাঁ শুরু হয় কোন শতাব্দীতে গিয়ে। আপনারা এখানে দেখেন, এখানে গ নাম্বার উত্তর দেওয়া আছে। অনেকে বলতে 13 শতাব্দী। 13 শতাব্দীর বিষয়টা আপনারা অনেকে বুঝতে পারেননি। 13 শতাব্দীটা আসলে শুরু হয় কবে? 13 শতাব্দী শুরু হয় 1201 থেকে 1299 1300 পর্যন্ত, সেটা 13 শতাব্দী। আমি আবারও বলি, 1201 থেকে 1300 পর্যন্ত যেটা, সেটা হচ্ছে 13 শতাব্দী। আর 1301 থেকে 1400 পর্যন্ত সেটা হচ্ছে 1400 শতাব্দী। ঠিক আছে, 1401 থেকে 15 সেটা 1500 শতাব্দী। কিন্তু তার মানে এখানে অনেকে ভাবতে চাচ্ছে যে 1300 শতাব্দী হবে, যেহেতু 13 শতকের কথা বলছি আমি। না, এটা হবে যে 14 শতাব্দী যেটা আছে সেটা ঠিকই আছে উত্তর। হ্যাঁ, এটা ঠিকই আছে উত্তর। এটা অনেকেই কনফিউশনে আমাকে ইয়ে দিচ্ছেন আপনারা। আচ্ছা, এখানে যা যা আছে মোটামুটি আপনারা একটু পড়ে নেবেন নৈর্বৃত্তিকটা। আমরা হাই রেনেসাঁর কথা বলতেছিলাম। আমরা হাই রেনেসাঁ আসলে খুব একটা কিছু, এখানে খুব একটা পরিবর্তন নাই। মানে পরিবর্তনগুলো আমি একটু বোঝাই দেবো আপনাদেরকে, বোঝাই দিয়ে ভিঞ্চিটাকে ধরাই দিয়ে আমি শেষ করব। আপনারা দেখেন, আমাদের ক্লাস হচ্ছে 55 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট আমরা ক্লাস লং করব, তারপর আমরা ক্লাস শেষ করব। হ্যাঁ, আমি হাই রেনেসাঁকে একটু ধরাই দেবো শুধু। দেখেন 101 নম্বর পেজে, 101 নম্বর পেজে এখানে বলা হয়েছে হাই রেনেসাঁ মানে আমরা আর্লি রেনেসাঁ থেকে যে হাই রেনেসাঁ যাচ্ছি, সেটা কেন যাচ্ছে, কিভাবে যাচ্ছে, আমরা কোন কোন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, মূলত এখানে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। দেখুন এখানে আর্লি রেনেসাঁ, আমি সরাসরি সময় কম, আমি সরাসরি পয়েন্টে যাচ্ছি। দেখেন 101 নম্বর পেজের ক নম্বরে বলছে, আর্লি রেনেসাঁ বাস্তবের প্রতিফলন ঘটানো হয়েছে শৃঙ্খলাবদ্ধ এবং প্রাঞ্জল ভাবে। তাহলে আর্লি রেনেসাঁ বাস্তবের প্রতিফলন কেমন ঘটানো হয়েছে? শৃঙ্খল এবং প্রাঞ্জল ভাবে। আচ্ছা, সহজভাবে বলি, মানে এখানে বাস্তবের মতো করে উপস্থাপন করা হয়েছে। তার মানে কি, এখানে বাস্তবের মতো করে উপস্থাপন করা হয়েছে। আর হাই রেনেসাঁ বাস্তবে প্রতিফলন ঘটেছে, কিন্তু তা অধরা থেকে গেছে। তার মানে দেখেন একটা জিনিস, দেখেন এখানে কিন্তু একটা মানে যে নন্দন তত্ত্বের একটা ভাষা ব্যবহার করা হয়েছে। বলতেছে যে আর্লি রেনেসাঁয় বাস্তবের মতো করে উপস্থাপন করা হয়েছে, কিন্তু হাই রেনেসাঁ বাস্তবের উপস্থাপন হয়েছে, কিন্তু সেটা অধরা থেকে গেছে। মানে বাস্তব আছে, কিন্তু আপনি বুঝবেন এটা বাস্তব। তার মানে কি, বলতেছে বাস্তব, কিন্তু আসলে আপনি বুঝতে পারতেছেন এটা বাস্তব কিনা, এটা আপনার ইয়েতে ধরতেছে না, আপনার রাডারে ধরতেছে না। নন্দন তত্ত্ব কিন্তু রাডারে খুব একটা ধরে না। আচ্ছা, এখন দেখেন 2 নম্বর পয়েন্টে এসে বলতেছে, খ নম্বরে বলছে, আর্লি রেনেসাঁ মানবতাবাদের ধারণা ফুটিয়ে তুলতে গিয়ে ডিভাইন ক্যারেক্টারগুলো সাধারণ মানুষের মতো করে উপস্থাপন করা হয়েছে। দেখেন এখানে বলতেছে যে আর্লি রেনেসাঁয় বাস্তবকে বাস্তবের মতো করে উপস্থাপন করতে গিয়ে ডিভাইন যে ক্যারেক্টার, সেগুলো সাধারণ মানুষের মতো করে উপস্থাপন করা হয়েছে। ডিভাইন ক্যারেক্টার মনে বুঝেন তো নাকি? ডিভাইন ক্যারেক্টারগুলো বলতেছে হচ্ছে আপনার যে ঈশ্বর প্রদত্ত যে দেবদূত যে থাকে আর কি, হ্যাঁ, ওই ধরনের ক্যারেক্টারগুলা, অ্যাঞ্জেল যেটা বলে, অ্যাঞ্জেল দেবদূত যেটা বলে, ওই টাইপের ক্যারেক্টারগুলো কি করছে? সাধারণভাবে উপস্থাপন করছে, বাস্তবকে বাস্তব মতো করে সাধারণভাবে উপস্থাপন করছে। আসলে এইবার সাধারণভাবে উপস্থাপন করতে গিয়ে তাদের যে স্পিরিচুয়ালিটি, হ্যাঁ, মানে স্পিরিচুয়ালিটি বলতে আপনাকে বোঝাচ্ছে এখানে তাদের হলো আপনার যে ওই যে দেব বা পরি, তাদের যে আসলে একটা ইয়া থাকে না, কি বলে এটাকে, শুভ্রতা, শুদ্ধতা, পবিত্রতা, যে স্পিরিচুয়ালিটির যে একটা ব্যাপার থাকে, ওই জিনিসটা এখানে হারায় যাচ্ছে। অথচ বলতেছে এখানে যে
হায়ার ডিভাইন ক্যারেক্টারগুলো সাধারণ মানুষের মতো রেখে সেখানে কিভাবে স্পিরিচুয়ালিটি ফিরিয়ে আনা যায় তা চিন্তা করা হয়েছে। দেখেন এখানে ওই ডিভাইন ক্যারেক্টারগুলো, ওরা কি ডিভাইন ক্যারেক্টার সাধারণের মতো করছে যেখানে স্পিরিচুয়ালিটি ছিল না, কিন্তু হায়ার কি করছে, ওই ক্যারেক্টারগুলো কি করছে, ওই ক্যারেক্টারগুলো সাধারণ রেখেও সেখানে স্পিরিচুয়ালিটি কিভাবে ফিরে আনা যায় সেটাকে নিয়ে কাজ করছে তারা। আর এই পার্থক্যটাই ঘটছে হচ্ছে আপনার ওই যে ভ্যারেচ্চের ছবিটাতে দুইটা দেবদূত আছে না, একটা দেবদূত আপনি সাধারণ মানুষের মতো করে এবং সাধারণ, তার মধ্যে স্পিরিচুয়ালিটি নাই, সে যে দেবতা মানে দেবের যে দূত, তার মধ্যে একটা স্পিরিচুয়ালিটি থাকবে না, তার মধ্যে একটা আপনার ওই ডিভাইন যে ক্যারেক্টার সেটা, হ্যাঁ পবিত্রতা একটা সাপ থাকবে না, সেই জিনিসটা ছিল না। কিন্তু হাইরেনেশার শিল্পী ভিঞ্চি যেটা আছে তার মধ্যে সেই জিনিসটা ছিল। আসলে এটাই বোঝানো হয়েছে এখানে। কথাগুলো একটু মানে কঠিন শোনালেও কথাগুলো একটু হালকা বুঝতে হবে, বুঝলে আপনি বুঝবেন না, ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। ওকে, গ নম্বর প্রশ্নে বলতেছে এখানে আর্লি রেনেসাঁ শিল্পীরা ধর্মীয় বলয় থেকে বের হয়ে এসে মানবতাবাদের ধারণা গ্রহণ করেছেন। তার মানে কি, রেনেসাঁ মানে কি, রেনেসাঁ মানে ধর্মনিরপেক্ষ জায়গা থেকে বের হয়ে তারা কি মানবতাবাদটাকে কি করছে, গ্রহণ করছে, তাই না? কিন্তু এই বেচারীরা ধর্মীয় যে সাবজেক্ট মানে ধর্মীয় বিষয়বস্তু যে সাবজেক্ট সেখান থেকে তারা বেরোতে পারেনি। তার মানে কি, তারা ধর্মনিরপেক্ষ হয়েছে, আবার তারা মানবতাবাদকেও গ্রহণ করছে, কিন্তু তারা যে ছবির ক্যারেক্টারগুলো নিচ্ছে, বিষয়বস্তুগুলো গ্রহণ করছে, এগুলো আবার সেই মানে ওই জায়গা থেকে তারা বের হয়েছে, শিল্পের বিষয়বস্তু থেকে ধর্মীয় জায়গা থেকে বের হয়ে আসা, সেখান থেকে তারা বের হয়ে আসতে পারেনি। কিন্তু হাইরেনেশা পারছে। হাইরেনেশা কি করলো, ধর্মীয় যে ক্যারেক্টারগুলো আছে সেখান থেকে বের হয়েছে, তারা সরাসরি মোনালিসা আঁকলো। মোনালিসা কি কোনো দেবদেবী ক্যারেক্টার? মোনালিসা কোনো দেবদেবীর ক্যারেক্টার মোনালিসা না, মোনালিসা কিন্তু একটা মানুষের ক্যারেক্টার, একটা সাধারণ মানুষের ক্যারেক্টার। এটা কি করলো, এটা হাইরেনেশা করলো। কিন্তু এটা কিন্তু আপনার আর্লি রেনেশা পারেনি। কেন পারেনি? তারা মানবতাবাদকে প্রাধান্য দিচ্ছে। তারা এখানে এসে মনে করেন যে আপনার যে কি বলে এটারে, ওই যে আপনার মানে ধর্মনিরপেক্ষ হচ্ছে, কিন্তু তারা পরিপূর্ণভাবে সেখান থেকে বের আসতে পারেনি, যেটা হাইরেনেশা করছে। ওকে, আচ্ছা দেখেন এখানে একটা কথা বলছে যে আর্লি রেনেশা লিনিয়ার পার্সপেক্টিভ, যেটা আর্লি রেনেশা আপনার লিনিয়ার পার্সপেক্টিভ, যেটা লিনিয়ার পার্সপেক্টিভ বলতে রেখার মাধ্যমে যে পার্সপেক্টিভ দেখানো হচ্ছে, সেই লিনিয়ার পার্সপেক্টিভ কি করলো, আপনার আবিষ্কার করলো। আর আপনার হলো মানে ওই যে হাইরেনেশা এসে ইরের পার্সপেক্টিভ মানে কি পিছনের যে নেচার সেটা তারা যোগ করলো। ঘ নাম্বার বলতেছে আচ্ছা অনুশীলন কিন্তু হাইরেনেশা বাস্তবতার মধ্যে সৌন্দর্য রূপ করে ফেলছে। ওকে, আর ওইটুকু নম্বর অর্থ বেশি গুরুত্বপূর্ণ না। আচ্ছা, আমরা আর সর্বোচ্চ 5 মিনিট ক্লাসটা কন্টিনিউ করবো, তারপরে আমরা ক্লাসটা বন্ধ করে দেবো, ঠিক আছে? আপনারা চলে যাবেন হলো 135 নম্বর পেজে। আপনার নৈবিত্তিকগুলো দেখে নেবেন, নৈবিত্তিকগুলো দেখে নেবেন, তাহলে হবে 105 নম্বর পেজে চলে যান, সরি 135 নম্বর পেজে চলে যান। 135 আমরা সর্বোচ্চ 5 মিনিট ক্লাসটা কন্টিনিউ করব। ওকে, দেখেন এখানে লিওনার্দো দা ভিঞ্চির কথা বলা আছে, ঠিক আছে? লিওনার্দো দা ভিঞ্চির কথা বলছে। আমি ভিঞ্চি সম্পর্কে একটা কথা বলি। ভিঞ্চি আসলে এই যে ভিঞ্চি যে কথা বলা, এটা কিন্তু তার মানে জায়গা, বুঝছেন, সেই জায়গার নাম অনুসারে কিন্তু তার নামকরণ করা হয়, ঠিক আছে? এই যে ভিঞ্চি নামক তুস্কান অঞ্চলে ভিঞ্চি নামক এলাকায় তার জন্মগ্রহণ করে, এই জন্য তাকে ভিঞ্চি বলা হয়। আমাদের এলাকায় দেখেন না, নামের সাথে নাম দিয়ে করে না, মানুষের নামকরণ করে না। এই যে বলে না হজরত আব্দুল খালেক শরীয়তপুরি, শরীয়তপুরি মানে কি, ওর বাড়ি শরীয়তপুর, ঠিক আছে? এগুলা মনে করেন যে হয় এরকম, ঠিক আছে? তো ওই সময় ছিল ভিঞ্চি, তো না তার এলাকার নাম অনুসারে তার নামকরণ করা হলো ভিঞ্চি, ঠিক আছে? এই ভিঞ্চিকে রেনেসাঁ মানব বলা হয়। ভিঞ্চিকে কে বলা হয়? ও অরূপ, ক্লাসে আছেন? বাহ। আর একটা কথা বলি শুনুন, এই যে যেটা পড়তেছি আমরা, এটা কিন্তু কঠিন একটা টপিক, কিন্তু হ্যাঁ, এটা পড়তে গেলে কিন্তু মাথার উপর অনেক কিছু যায়, কিন্তু আপনি যদি একটু সময় নিয়ে এটাকে ভাবেন তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। আর সামনের টপিকগুলো আরো বেশি ইন্টারেস্টিং হবে যদি আপনাদেরকে সেভাবে উপস্থাপন করে পড়াতে পারি ইনশাল্লাহ। তো ভিঞ্চিকে কি বলা হয়? রেনেসাঁ মানব বলা হয়, ঠিক আছে? ভিঞ্চিকে বলা হয় রেনেসাঁ মানব। এখন হ্যাঁ, রোজিনা আক্তার বলেন। স্যার বলে দরকার নেই, দ্রুত প্রশ্ন করে দিবেন, খালি স্যার বলবেন আবার বললেন আবার প্রশ্ন করবেন, এরকম না। হ্যাঁ, তো রেনেসাঁ মানব হিসেবে খ্যাত কে? ভিঞ্চি। বহু প্রতিভার অধিকারী কে? নিচের কোন ব্যক্তি বহু প্রতিভার অধিকারী? লিওনার্দো দা ভিঞ্চি, মনে রাখেন। আচ্ছা,
পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসেবে মানে মানে গণনা করা হয় কাকে, বা চিন্তা করা হয় কাকে? পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসেবে চিন্তা করা হয় কাকে, বা গণনা করা হয় কাকে? তখন অপশনগুলো দেখবেন, যদিও আমরা অন্যভাবে দেখবো না, আমরা দেখবো অপশনের হিসাবে, তখন দেখবেন ভিঞ্চির নাম থাকবে সেখানে, থাকলে সেই ভিঞ্চির নামটা আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, ভিঞ্চির আপনার দিবেন হলো পড়াশোনার জীবনে তিনি কত বছর বয়সে ঘর ছেড়ে বেড়ে যান, কত বছর বয়সে ভেরোচ্চের কাছে পৌঁছান, ভেরোচ্চের স্টুডেন্ট দেন, এগুলো একটু একটু দেখে রাখবেন। পেশাগত জীবনে আপনার মোটামুটি যেই শিল্পকর্মগুলো আছে এগুলো একটু দেখবেন। প্রতিভাবান মানে আপনার লিওনার্দো দা ভিঞ্চি, এখানে বহু গুণে গুণান্বিত ব্যক্তি কে, নিচের কোন ব্যক্তি বহু গুণে গুণান্বিত, দেখবেন ভিঞ্চির নাম থাকবে, আপনি ওইটাই উত্তর করবেন, ঠিক আছে? তো ভিঞ্চি সারা জীবনে মাত্র 10টা ছবি আঁকছে। তো এই ছবিগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ছবি হচ্ছে আপনার মোনালিসা, দ্য লাস্ট সাফার, ভার্জিন অফ দ্য রকস, ভিট্রুভিয়ান ম্যান। এই ছবিগুলো মূলত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনারা একটু দেখবেন এই ছবিগুলো এবং আপনারা পড়বেন। বিশেষ করে আপনারা লাস্ট সাফারটা একটু পড়বেন। লাস্ট সাফারের বিষয়টা একটু বলে দিই, এই কারণে যে লাস্ট সাফারের ভিতরে ভীষণ গল্প আসে। লাস্ট সাফারটা হচ্ছে মূলত শেষ ভোজের কথা বলা হচ্ছে। এখানে যিশু তার 12 জন শিষ্য নিয়ে এখানে খাবার খাচ্ছে, এবং খাবার খেতে খেতে যিশু বলতেছে যে তোমাদের মধ্যে যে কোনো একজন আগামীকাল রোমানদের হাতে আমাকে ধরিয়ে দিবেন। তো এই কথা বলার পরে প্রত্যেকটা শিষ্যদের মধ্যে একটা একটা কি হয়, উত্তেজনা তৈরি হয়। এই উত্তেজনার বশবর্তী হয়ে তারা যেভাবে প্রতিক্রিয়া দেখাইছে, ঠিক সেই প্রতিক্রিয়াটাকে এখানে উপস্থাপন করা হয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে শেষ ভোজ বলা হয়, লাস্ট সাফার, শেষ ভোজ। তো এটা আপনারা একটু পড়বেন। আপনারা দেখেন যে পিছনে দেখেন আমরা ন্যাচারের কথা বললাম, সেই ন্যাচার এখানে একটা পার্সপেক্টিভের ব্যবহার দেখবেন। আপনারা দেখেন জানলাগুলো দেখবেন যে এক আস্তে আস্তে ছোট হয়ে গেছে। মোনালিসা ঠিক সেরকম, মোনালিসাটা একটু পড়ে নেবেন আপনারা। আর এখানে ভার্জিন অফ দ্য রকস, এটা দেখবেন। ভার্জিন অফ দ্য রকস একটু একটু মানে ছবিটা একটু মানে কালো ছবি তো, আর সাদা কালো প্রিন্ট, আরো কালো চলে আসছে। যদি মনে হয় আপনারা একটু গুগলে সার্চ করবেন, ভার্জিন অফ দ্য রকস লিখে আপনারা পাবেন। এই ছবিটা কিন্তু পিরামিড শেপে করা হয়েছে, পিরামিড শেপে, দেখবেন এরকম পিরামিড শেপ, এই পিরামিড শেপে কিন্তু করা হয়েছে, ঠিক আছে? আর এখানে দেখেন, এখানে এই যে ওখানে দেখেন যে আপনার ওই যে চারটা ক্যারেক্টার, মোট এর মধ্যে 2টা ক্যারেক্টার হচ্ছে আপনার দেখেন ওই যে মানে যিশু, আর একটা হচ্ছে আপনার দেবতা, হ্যাঁ, মানে দেবদূত আর কি, এরকম ক্যারেক্টার দিয়ে ওখানে ভার্জিন অফ দ্য রকস করা আছে। আর মানুষের দেহের বিভিন্ন মাপ পরিমাপ করার জন্য তিনি যে ছবিটা আঁকেন সেটা হচ্ছে ভিট্রুভিয়ান ম্যান। দেখেন নিচে ছবি দেওয়া আছে 136 নম্বর পেজের নিচের দিকে, দেখেন এই যে হাত প্রসারিত ছবি, যেটা এটা হচ্ছে ভিট্রুভিয়ান ম্যানের ছবি। এটা খুব বিখ্যাত একটা ছবি, ঠিক আছে? তো আশা করি আপনারা মোটামুটি এখানে যারা আছেন তারা বিশ্বাসঘাতক ছিল জুডাস, হ্যাঁ, যে রোমানদের কাছে যিশুকে ধরিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে জুডাস যিনি রোমানদের কাছে ধরিয়ে দেন। এর কাহিনী জানেন আপনারা? আচ্ছা, এই কাহিনী করা, আচ্ছা একটু 2 মিনিটে গল্পটা শেষ করে দিই। বিষয়টা হচ্ছে রোমান সম্রাটটা ছিল একটু অত্যাচারী। গ্রিকদের পরে কিন্তু রোমান শুরু হয়, গ্রিকদের পরে শুরু হয় কি রোমান। রোমানরা ছিল মোটামুটি অত্যাচারী একটা শাসক ছিল। তারা সমাজে যে নিচু শ্রেণী যারা ছিল তাদের উপরে খুব অত্যাচার চালাতো তারা। তো সমাজের নিচু শ্রেণীর মানুষেরা এত অত্যাচারিত হতো যে তারা আসলে কোনো সম্মান তো পেতই না, বরং প্রচুর পরিমাণে অত্যাচারিত হতো। তখন এই মানে এই অত্যাচারিত হতে হচ্ছে, ঠিক সেই সময়ে আপনার কনস্ট্যান্টিনোপল বলে, যেটাকে আপনার যে কিছুক্ষণ আগে বললাম আমি কনস্ট্যান্টাইন, তুরস্কের যে অঞ্চল, ওই অঞ্চলে এই যীশু খ্রিস্ট তখন এই খ্রিস্ট ধর্ম প্রচার করা শুরু করে। তো তারা খ্রিস্ট ধর্ম এরকম ছিল যে সব মানুষ এখানে সমান, এখানে সব মানুষের মানে অধিকার সমান, সব মানুষের মর্যাদা সমান। এখানে আসলে কোনো মানুষ ছোট বড় না, এখানে জাত ভেদের কোনো ব্যাপার না, এখানে সবাই সমান মর্যাদা পাবে, সবাই সমান অধিকার ভোগ করবে। তখন এই রোমান সাম্রাজ্য থেকে দলে 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 মানুষ, সাধারণ মানুষ গিয়ে আপনার ওই ধর্ম গ্রহণ করা শুরু করলো, এবং সেই ধর্মের তারা মজাও পাচ্ছিল। খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তারা তখন। আর রোমানরা ছিল পৌত্তলিক, মানে যে মূর্তি পূজারী যেটা বলা হয়, পৌত্তলিক ছিল তারা। তো তখন আপনার এত পরিমাণে মানুষ রোমান সাম্রাজ্য ছেড়ে আপনার ওখানে চলে যাচ্ছিল, যীশু খ্রিস্ট ধর্ম গ্রহণ করতেছিল, যে এখানে রাজ্য পরিচালনার জন্য যে সাধারণ মানুষের প্রয়োজন এটা তারা পাচ্ছিল না। রোমান সম্রাট দেখলো এটা আমাদের রাজ্য পরিচালনার জন্য একটা থ্রেট হয়ে দাঁড়াচ্ছে, থ্রেট। তখন তারা কি করলো, তখন তারা লোক ঠিক করলো যে এই লোক যে এই ধর্ম প্রচার করতে, তাকে ধরো এবং মারো। যখন এরকম অত্যাচার শুরু হয়ে গেল যীশু খ্রিস্টের উপরে, মানে যিশুর উপরে, তখন তিনি কি করলেন, তিনি তখন মাটির নিচে
তখন তিনি আত্মগোপনে চলে গেলেন, যে এই শক্তির বিরুদ্ধে আমি টিকে থাকতে পারবো না, আমাকে ধর্ম প্রচার করতে হলে আমাকে আত্মগোপনে যেতে হবে। তখন তিনি কি করলেন, মাটির নিচে সুড়ঙ্গ করে সেখানে থাকা শুরু করলেন। এবং আপনারা এই বাইজেন্টাইন সভ্যতা পড়তে গেলে একটা জিনিস পাবেন, ক্যাটাকম্ব। ক্যাটাকম্ব নামের একটা জিনিস পাবেন, যেটা হচ্ছে মাটির নিচে তারা একটা পুরো দুনিয়া তৈরি করে ফেললো। মাটির নিচে সুড়ঙ্গ করে সেখানে তারা বসবাস শুরু করলো, সেখানে তারা খাওয়া দাওয়া বসবাস, সেখানে তাদের মনে করেন যে সকল কিছু তারা ওখানে করতো। সামাজিক অনুষ্ঠান, মৃতদেহ কবর, সবকিছু ক্যাটাকম্বের ভিতরে, মানে মাটির নিচে যীশু খ্রিস্ট আত্মগোপনে চলে গেল। তারপরে মানুষের ঢল থামতেছিল না এই ধর্ম গ্রহণের ক্ষেত্রে। তখন তারা কি করলো, যীশু খ্রিস্টের সবচেয়ে কাছের কিছু মানুষের হেল্প নিল। তার মধ্যে এই যে 12 জন শিষ্য আছে, শিষ্যের মধ্যে একজন, তার নাম হচ্ছে জুডাস। এই জুডাসকে তারা টাকা দেয়, প্রচুর টাকা দিয়ে বলে যে তোমরা ওই যীশুকে ধরাই দিবা আমাকে। তখন এই জুডাস টাকা খেয়ে, ঠিক আছে, টাকা খেয়ে ওই আপনার যিশুকে রোমান সম্রাটের হাতে ধরায় দেয়। এবং যীশু খ্রিস্ট ওই কথাই বলে যে তোমাদের মধ্যে একজন আছে যে আমাকে আগামীকাল রোমান সম্রাটের হাতে ধরিয়ে দিবেন, ঠিক আছে। তো দেখুন ওখানে জুডাসের ছবি আছে, এবং জুডাস দেখবেন যে মানে একটা মানে মানে যে মানে কি বলে, টাকার যে থলি দেখেন হাতে ধরা আছে, এরকম দেখবেন যে ওর ওখানে আছে, ঠিক আছে। তো সেই জায়গার থেকে মূলত আসলে ওই কাহিনীটা এখানে আসছে, মানে বাইবেলের কাহিনীটা এখানে আসছে এইভাবে আর কি। হ্যাঁ, তো ওইভাবেই মূলত পরবর্তীতে, যদিও বা পরবর্তীতে আপনার যখন লাস্ট যে সম্রাট, ওই যে বললাম যে আপনার কি বললাম ওইটা, ওই যে কনস্ট্যান্টাইন কিন্তু লাস্টে দেখলো যে না, সব লোক ওদিকে চলে যাচ্ছে। উনি তখন খ্রিস্ট ধর্মের প্রতি একটু মানে খ্রিস্ট ধর্মের প্রতি ওনার একটু ভালো লাগতো, উনি কি করলেন, উনি ওখান থেকে চলে এসে এখানে এসে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন। এখানে নতুন একটা সভ্যতার গোড়াপত্তন করলেন, এবং এই সভ্যতার নাম দিলেন বাইজেন্টাইন সভ্যতা। এবং তিনি কি করলেন, এই বাইজেন্টাইন সভ্যতার রাজধানী করলেন কনস্টান্টিনোপল। কার নাম অনুসারে? তার নিজের নাম অনুসারে, তার নাম হচ্ছে কনস্ট্যান্টাইন। সেই নাম অনুসারে তিনি কি করলেন, ওখানকার নাম দিলেন কনস্টান্টিনোপল। মূলত এইভাবেই রোমান সভ্যতার পতন ঘটে এবং বাইজেন্টাইন সভ্যতার উত্থান ঘটে, এবং পরবর্তীতে এই বাইজেন্টাইন সভ্যতা আবার অটোমানদের কাছে কি হয়, পরাজিত হয়। আশা করি আপনারা এই যে কি ইন্টার কানেকশনটা সেটা বুঝতে পারছেন, ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া, এটা পড়েন। আর আমি আপনাদের একটা কথা বলে দিই, আমি চেষ্টা করব আগামীকালের ক্লাসটা নেওয়ার, আগামীকাল ক্লাসটা নেওয়ার। আমার অনেকগুলো রাশ আছে, বুঝছেন, ব্যস্ততা আছে। যদি কোনো কারণে ক্লাসটা নিতে না পারি, তাহলে আপনারা একটু কষ্ট করে মাইকেল অ্যাঞ্জেলো আর হলো রাফায়েল যে বই আছে এটা একটু পড়ে নেবেন। আমি চেষ্টা করবো এভাবে এসে আপনার সাথে একটু আলোচনা করা, কথা বলার, গল্প করার, তাহলে আপনাদের একটু সহজ হবে। যদি কোনো কারণে আমি না পারি, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার মাইকেল অ্যাঞ্জেলো এবং রাফায়েল যেটা দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। আসতে পারে মোনালিসা কার আঁকা চিত্রকর্ম, হ্যাঁ আসতেই পারে। তো এই যে আপনার মাইকেল অ্যাঞ্জেলো আর হলো রাফায়েল, এটা একটু আপনারা পড়ে নেবেন। যদি কোনো কারণে আমি যদি করতে পারি তাহলে আমিই পড়াবো, যদি না পারি তাহলে আপনারা একটু দেখে নেবেন প্লিজ। হ্যাঁ, খুব বেশি নাই, কারণ রাফায়েল থেকে প্রশ্ন করে স্কুল অফ এথেন্স কার, এই প্রশ্নটা খুব বেশি আসে রাফায়েল থেকে। মাইকেল অ্যাঞ্জেলো থেকে প্রশ্ন আসে, কিন্তু মাইকেল অ্যাঞ্জেলো পড়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য রাখবেন না, ওখানে মোটামুটি সবকিছু ডিটেলসে পড়ার চেষ্টা করবেন। আসলে পৃথিবীর বুকে যত যারা কাছের মানুষ, সব যারা করছে, মানে বিশ্বাসঘাতকতা করছে, তারা কেউ কখনো শান্তি পায়নি, কেউ না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া থাকলো। আর আমাদের পরীক্ষা আগামী মঙ্গলবার রাত 9:30, ঠিক আছে। আগামী মঙ্গলবার 9:30 আমাদের পরীক্ষা। জি স্যার, পড়ে নিব স্যার। বোর্ডে ক্লাস ভালোই বোঝা যায়। হ্যাঁ, তা ঠিক, বোর্ডে ক্লাস বোঝা যায়। আসলে আপনাদের কাছে আমি মানে দুঃখ প্রকাশ করছি, কারণ যে বাসায় এসে আসলে নর্মালি ক্লাস নিই না, কিন্তু পরিস্থিতি এমন দাঁড়ায় গেছে যে ক্লাস না নিলে আপনারা পিছিয়ে যাচ্ছেন, আবার ক্লাস যদি নিই তাহলে ভালো মতো দিতে পারছি না। কিন্তু আমাকে মাঝামাঝি কিছু একটা করতে হবেই, যার কারণে এভাবে ক্লাসটা নেওয়া। আশা করি তারপর যেভাবে আলোচনা করছি, আলোচনাটা আপনাদের মাথাতে থাকবে, তারপর একটু নোট করে নিলে ইনশাল্লাহ এটা আপনারা পড়বেন, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।